আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা? কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। অ্যান্ড তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যে হচ্ছে আমাদের যে গুচ্ছের রিভিশন ক্লাস আছে, সো সেটার কেমিস্ট্রির আজকে প্রথম ক্লাসটি শুরু হয়ে গিয়েছে। সো সবাই সবাই একটু জয়েন করো। অ্যান্ড আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পারছো কিনা তাও একটু কমেন্ট করে জানিয়ে দাও। অ্যান্ড হচ্ছে তোমরা আরেকটা জিনিস জানাবা যে ভিডিওর ফ্রেমিং বা সব কিছু ঠিকঠাক আছে কিনা। প্রায় একটা লম্বা সময় পরে তোমাদের সাথে আবার লাইভ ক্লাসে আসা। ইনশাল্লাহ আমরা সব কিছু আগের মতো, আগে যে ফুল ফ্লেজেড ভাবে পড়তাম সেভাবেই পড়বো ইনশাল্লাহ। আমাদের ক্লাসগুলো শুধু ফেসবুকেই হচ্ছে। ওকে, এই রিভিশন ক্লাসগুলো শুধুমাত্র ফেসবুকেই হবে, ওয়েব অ্যাপে হবে না। সো এই জিনিসটা একটু মাথায় রেখো তোমরা। ওকে, সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ক্লিয়ার। ওকে, সো তোমাদের শুরুতে একটু বলে রাখি, আম, আমরা কেমিস্ট্রি কেমিস্ট্রিটা এমনভাবে টার্গেট নিতে হবে, একটু বুঝো যে তোমার গুচ্ছের তোমার যে টার্গেট, গতদিন আমরা গাইডলাইন সেশন নিয়েছিলাম, সেখানে তোমার টার্গেট সেট করে দিচ্ছি। তোমার টার্গেট কত? 60 মার্ক, মানে অ্যাভারেজ স্টুডেন্টের জন্য 60 থেকে 70 মার্ক তোমার টার্গেট 100-র ভিতরে। মানে তোমার সব পারা লাগবে না। সব পারা লাগবে ভাই, সব পারা লাগবে না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পারা লাগবে। 60 থেকে 70 মার্ক হচ্ছে তোমার টার্গেট। এখন এখন আসো, মেইন যে জিনিসটা দরকার আমাদের, ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ভালোভাবে একটু বুঝো। এই যে কেমিস্ট্রিতে তুমি 25 মার্ক যেটা আছে, 25 মার্কের ভিতরে তোমাকে মিনিমাম 18 মার্ক এনশিওর করা লাগবে। সো এই 18 মার্ক একটু বুদ্ধি করে পড়তে হবে। 18 মার্ক যেন তুমি তুলতে পারো, 25-এর ভিতরে 18 যদি তুলতে পারো। ভাইয়া সাউন্ড কম লাগতেছে, আমি আস্তে কথা বলতেছি। এখন ঠিক আছে সাউন্ড? সবাই একটু বলো, সাউন্ড তো ঠিক থাকার কথা। হুম, সাউন্ড ঠিকঠাক আছে ভাইয়া? একটু বলো। সাউন্ড ঠিকঠাক আছে কিনা কাইন্ডলি একটু বলো। ওকে, সাউন্ড ঠিকঠাক আছে। ওকে, আসেন আসেন আমরা সামনে যাই। সো একটু খেয়াল করো, আমাদের এই যে আমরা যে 18 মার্ক নিশ্চিত করব, অ্যান্ড 18 মার্কের জন্য যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট, যে যে টপিকগুলো বারবার পড়তে হবে বা কোন চ্যাপ্টারগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে, এই সব কিছুই আমাদের মাথায় রাখতে হবে কিন্তু। মানে কোন চ্যাপ্টারটা তোমার বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। সো আজকে যে আমাদের রিভাইজগুলা এখানে কেমিস্ট্রিতে বড় বড় ম্যাথ খুবই কম আসে, সব কনসেপচুয়াল প্রশ্ন আসে, কনসেপ্ট থেকে। কেমিস্ট্রির প্রশ্নগুলো কই থেকে আসে রে বাবা? সব কনসেপ্ট থেকে প্রশ্ন আসে, কনসেপ্ট। বুঝে গেছে? সবগুলা প্রশ্ন আসে কেমিস্ট্রির কনসেপ্ট থেকে। সো তোমাকে কনসেপ্টে অনেক বেশি স্ট্রং থাকা লাগবে। ঠিক আছে? ওকে, ক্লিয়ার? ভাইয়া ডার্ক অনেক। সো ডার্ক ডার্ক স্কিনই তো নিচ্ছি। কেন ডার্ক স্কিন কি ভাল লাগতেছে না? পিওর ডার্ক নিচ্ছি যেন তোমাদের চোখের ক্ষতি কম হয়। ওকে, সো এখন দেখো কনসেপ্টটা কি, কনসেপ্টগুলো আবার একটু ঝালায় নিতে হবে। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে তাইলে তোমাকে গুচ্ছতে ধরা খাইতে হবে। বুঝে গেছে? সো মুখস্থ টাইপ বা মুখস্থ বিদ্যা এইগুলা নিয়ে তোমাদের কোনো ঝামেলা নাই। তোমাদের কি করতে হবে? তোমাদের হচ্ছে সুন্দরভাবে আগে যেতে হবে। আপনি ডার্ক, ও আচ্ছা, এখন বোর্ড ডার্ক বানাইতে গেলে তো আমারে ডার্ক করতেই হবে। ঠিক আছে, আরেকটা লাইট দিয়ে দিতে পারি, তাইলে এই যে আমারে আর ডার্ক লাগবে না। ঠিক আছে, উপরে একটু শেড পড়বে আর ডার্ক লাগবে না, সমস্যা নেই। আসেন, ঠিক আছে। ওকে, লেটস স্টার্ট। ওকে, আমরা শুরু করি। সবকিছু ঠিকঠাক আছে, আমরা শুরু করি। সো অ্যানালাইসিসটা একটু দেখো। আজকে যে দুইটা চ্যাপ্টার পড়বো, একটা হচ্ছে গুণগত, একটু বুঝছো। একটা কি আমাদের গুণগত পড়বো ফার্স্ট পেপারের, আরেকটা কি মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক ধর্ম। সো এখন দেখো,
তোমার কোন চ্যাপ্টারটা বেশি জোর দিয়ে সবগুলা টপিক পড়া লাগবে? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু তার ট্রেন্ড ফলো করে, বুঝতে পারছো? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কি করে? তার ট্রেন্ড নিজস্বতা ফলো করে। সো গুচ্ছের ট্রেন্ডটা দেখতে পারতেছো? গুণগততে তারা 2020 সালে 3টা প্রশ্ন করছে, 2021 সালে 2টা প্রশ্ন করছে, অ্যান্ড 2022 সালে মানে গত বছর তোমার ইমিডিয়েট ভাইয়ারা, ঠিক আছে, 3টা প্রশ্ন করছে। মৌলের পর্যায়বৃত্ত ট্রেন্ডটা দেখো, এইখানে তোমার 2020 সালে 6টা প্রশ্ন হয়েছে, 2021 সালে 5টা প্রশ্ন হয়েছে, অ্যান্ড 2022 সালে 7টা প্রশ্ন হয়েছে, ঠিক আছে? সো একটু খেয়াল করো, তোমার বুঝতেই পারতেছো এই বছরও যদি সবকিছু এই ট্রেন্ড ঠিকঠাক থাকে তাহলে আমাদের কোন চ্যাপ্টার থেকে মিনিমাম 4টা বা 5টা প্রশ্ন কমন আসবে। এই 25টা প্রশ্নের ভিতরে 4টা বা 5টা প্রশ্ন কোন চ্যাপ্টারটা থেকে কমন আসবে তোমরাই বলো, ঠিক আছে? সো একটু খেয়াল করো, আমাদের সিম্পল জিনিস বুঝাই যাচ্ছে, মৌলের পর্যায়বৃত্তটা গুচ্ছের জন্য খুবই পছন্দের একটা অধ্যায়। কেন? এখান থেকে ছোট ছোট প্রশ্ন করা যায়, মানে নিচের কোনটির সংকরায়ন কত, নিচের কোনটির হচ্ছে হাইব্রিডাইজেশন এত, বন্ধন কোণ এত। সো তোমাকে চ্যাপ্টার 3টা আগে বেশি জোর দিয়ে পড়তে হবে। সো আজকে আমরা শুরুই করবো এই কারণে চ্যাপ্টার 3 দিয়ে, কারণ চ্যাপ্টার 3তে কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো তোমার মাস্ট পড়া লাগবে। আমি যদি নাম্বার 1 বলি, একটু খেয়াল করো, নাম্বার 1-এ তোমার হচ্ছে বন্ধন নিয়ে পড়া লাগবে, আয়নিক বন্ধন, ঠিক আছে, সমযোজী বন্ধন, তারপর হচ্ছে সন্নিবেশ বন্ধন, সিগমা বন্ধন, পাই বন্ধন, এখানে যত ধরনের বন্ধন আছে দেখো। আজকে কিন্তু কোনো সহজ ট্রেন্ডে পড়বো না আমরা। আয়নিক, তারপর হচ্ছে কোভ্যালেন্ট, তারপরে কি আছে আমাদের কোঅর্ডিনেট সন্নিবেশ বন্ধন, তারপর সিগমা বন্ড, পাই বন্ড, ঠিক আছে, হাইড্রোজেন বন্ড, যত ধরনের বন্ড থেকে প্রশ্ন আসতে পারে সব পড়তে হবে, ঠিক আছে, বন্ধন পড়তে হবে। সেকেন্ড অপশনে তুমি যখন যাবা, নাম্বার 2, সেকেন্ড অপশনে খেয়াল করো, সেকেন্ড অপশনে তোমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে সংকরায়ন, হাইব্রিডাইজেশন। এখান থেকে একটা বা 2টা প্রশ্ন আসবেই, ঠিক আছে, একটা মিনিমাম আসবে। সংকরায়ন 3টে স্টেপ, একটা হচ্ছে সংকরায়ন নির্ণয়, ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের যদি বলি হচ্ছে বন্ধন কোণ, আরেকটা হচ্ছে আকৃতি। 3 নাম্বার স্টেপটা যদি বলি, ঠিক আছে, একটা হচ্ছে পোলারিটি, পোলারিটি, আরেকটা কি বলতো, পোলার আয়ন, পোলার আয়ন। এই দুইটা নিয়ে আমাদের প্যাচ লাগে। সো এখান থেকেও প্রশ্ন আসে কোনটি পোলার কোনটি নন পোলার। পোলার আয়ন মানে কি আমরা জানি, ফাজানের নীতি, ফাজানস রুল, ফাজানের নীতি। আর যদি আমরা পোলারিটি বলি, এটা হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, তাই না? পোলারিটি মিন্স কি, সমযোজী যৌগটা তোমার আয়নিক যৌগের নিয়ে যখন আচরণ করবে, আয়নিক বৈশিষ্ট্য। তারপরে যদি আসো, আমাদের এখানে মেজরিটি জিনিস চলে গেছে। 4 নাম্বার টপিক, এই যে আয়নীকরণ শক্তি, এখান থেকে একটা প্রশ্ন আসে, আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি, এনার্জি। তারপর ইলেকট্রন অ্যাফিনিটি, আমরা যদি বলি ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতা, সরি ইলেকট্রন আসক্তি কি, ইলেকট্রন অ্যাফিনিটি। তারপর ইলেকট্রন নেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। আর আরেকটা জিনিস হচ্ছে ওই যে আকার, এটা বেশি ইম্পর্টেন্ট। আর 5 নম্বরে যদি আরেকটা টাইপ বলি আমি, এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান নির্ণয়, ঠিক আছে, মৌলের অবস্থান নির্ণয়।
এন্ড দেন তুমি 6 নম্বরে পড়তে পারো ধাতু অধাতু বা অক্সাইডের প্রকৃতি। এই কয়েকটা টাইপ যদি পড়ো, এই কয়েকটা টাইপের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, ইনশাল্লাহ তোমার এইখান থেকে 3টা বা 4টা কমন পড়বে। ওকে, তো আমরা কি একটা একটা করে রিভাইজ শুরু করতে পারি কিনা? ঠিক আছে, একটা একটা করে কি শুরু করতে পারি কিনা? এখন তোমাদের আরেকটা প্রশ্ন জাগবে, ভাই এই যে প্র্যাকটিস কই থেকে করব? প্র্যাকটিসের জন্য কেমিস্ট্রির প্র্যাকটিস শিটগুলো দেখছো তোমরা? প্র্যাকটিস, কেমিস্ট্রির প্র্যাকটিস শিট কি সোনায় সোহাগা না, স্বয়ং সম্পূর্ণ না? ইয়েস অর নট? ওইখান থেকে তুমি হচ্ছে বেশি না, আমি তোমারে বলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়ো, তুমি রাজশাহী ইউনিভার্সিটি পড়ো, সাস্ট পড়ো, মানে সিলেক্টিভ বাছা বাছা, আর সাথে ডিউটা পড়ে রাখতে পারো। ডিউ তো তোমার আগে থেকেই পড়া আছে। এই 4টা যদি পড়ো ইনশাল্লাহ গুচ্ছে কেমিস্ট্রি কমন পাবা। এই 4টা প্র্যাকটিস করবা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? কিন্তু সব ক্লিয়ার কাট বলে দিয়েছি। 500 এমসিকিউ তো আমি পড়তে বলি নাই, ঠিক আছে? 500 এমসিকিউ কি তোমার পড়তে বলছি? বলো, 500 এমসিকিউ তোমার আমি পড়তে বলছি? তুমি নিজেকে যাচাই করবা। তুমি যখন দেখবা জাহাঙ্গীরনগরের বিগত 3 বছরের লাস্ট 3 ইয়ার্সের তুমি প্রশ্ন পারো, তখন তোমার আর জাহাঙ্গীরনগর দেখা লাগবে না। তারপরে তুমি আর ইউ, তারপরে সাস্টে যাও। এটা কি প্র্যাকটিস? প্র্যাকটিস, নিজেকে যাচাই করা। ওকে, এখন কেউ কেউ বলতেছে প্র্যাকটিস শিট কই পাবো? এগুলো তো এখন আমি বলবো না, ঠিক আছে? প্র্যাকটিস শিট সুন্দরভাবে গ্রুপের অ্যানাউন্সমেন্ট সেকশনে অল ইন ওয়ান পোস্টে দেওয়া আছে, ওয়েব অ্যাপেও পেয়ে যাবা। ওকে, সো তোমরা রেডি কিনা? হ্যাঁ, একটু পরে। আচ্ছা ঢুকো। ওটা কি দিছো? আমি তাহলে নিচ্ছি। ধরো আমি কিছু প্রশ্ন রেডি করি, আমি কনসেপ্ট ওয়াইজে যাব। কোথায়? হ্যাঁ, এটাই। হুম, আচ্ছা। ওকে, একটা মিনিট, তোমরা একটু ধৈর্য ধরো। হ্যাঁ, ওকে, ক্যান্সেল। দাঁড়া। আচ্ছা, সো আমরা এক একটা কনসেপ্ট ধরবো, দেন হচ্ছে কিছু প্রশ্ন প্র্যাকটিস করব। ওকে, রেডি সবাই? রেডি? আসেন। কিছু ফাইলে কারেকশন ছিল, সেগুলো করে নিছি আর কি। ওকে, দেখো প্রথম টাইপটা আমি যেটা শুরু করব তোমাদের, ঠিক আছে, মৌলের পর্যাবৃত্ত দিয়ে। খেয়াল করো, আমরা ফার্স্ট টাইপ 1, টাইপ 1-এ হচ্ছে আমরা দেখবো হচ্ছে সংকরায়ন সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা থেকে একটা আসবেই। সংকরায়নের ছোট্ট করে আমি বেসিকগুলো পড়ায় দিই। তোমাদের সূত্রগুলো মনে আছে তো? সংকরায়ন নির্ণয়ের সূত্রগুলো মনে আছে তো? আচ্ছা, সংকরায়ন নির্ণয় একটু পরে পড়াই। আরেকটা যেটা কমন আসবে, যেটা সবাই পারো, ঠিক আছে, টাইপ 1, আমি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা 1 পেজে পড়ায় দিব। হ্যাঁ, টেনশন করো না, যা যা লাগবে
আয়নীকরণ শক্তি কি আমরা জানি, একটু খেয়াল করো। একটা করে ইলেকট্রন সরাইতে যে পরিমাণ শক্তির প্রয়োজন, তাই না? সেটাই কি ওই মৌলের আয়নীকরণ শক্তি। অবস্থাটা কি হইতে হবে? গ্যাসীয় হইতে হবে। এখন আয়নীকরণ শক্তি সংজ্ঞা আসবে, ইয়েস অর নট বলো তো? সংজ্ঞা আসবে না কিন্তু। তুমি জানো উপর থেকে নিচে গেলে বলো তো আয়নীকরণ শক্তি বাড়ে না কমে? বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে না কমে? একটু বলো তো সবাই, জাস্ট পর্যায়ে বরাবর যদি বাম থেকে ডানে যায় আয়নীকরণ শক্তি কি হয়, বাড়ে না কমে? একটু সবাই কমেন্ট করো। বাম থেকে ডানে গেলে আমরা জানি আয়নীকরণ শক্তি কি হয়, আস্তে আস্তে বাড়তে থাকে না কমতে থাকে? অবশ্যই বাড়ে। বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। ওকে, উপর থেকে নিচে গেলে আমরা জানি কমে। ডান। এখন এখানে কিছু ব্যতিক্রম জানতে হবে। ব্যতিক্রম 4টা ব্যতিক্রম আছে। বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, ঠিক আছে? তারপর হচ্ছে নাইট্রোজেন গ্রেটার দেন কি, অক্সিজেন। তারপরে হচ্ছে ফসফরাস গ্রেটার দেন সালফার, আর ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম। এই 4টা ব্যতিক্রম মনে আছে তোমাদের? বলো তো। আরেকটা জিনিস মনে আছে কিনা দেখো তো, নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি কি বেশি না কম? বলো তো। নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি না? গ্যাস এর আয়নীকরণ শক্তি কি হবে রে বাবা? সর্বোচ্চ। মনে পড়ে? নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তি সর্বোচ্চ। তো এখন দেখো এই 4টা ব্যতিক্রম। এইখানে তোমাকে যদি প্রশ্ন যদি কখনো কঠিন করে, ধরো এখানে দিয়ে দিল প্রশ্নে বেরিলিয়াম প্লাস বোরন প্লাস ফসফরাস প্লাস সালফার প্লাস, তারপর নাইট্রোজেন প্লাস অক্সিজেন প্লাস ম্যাগনেসিয়াম প্লাস অ্যালুমিনিয়াম প্লাস। ধরো স্টুডেন্টরা এগুলো মুখস্থ করে গেছে, এখন টিচার চাইলো তোমার আটকাইতে। ধরো এই দুইটার কম্পেয়ার দিয়ে দিল, তখন কার বেশি? ধরো তো বেরিলিয়াম প্লাস আর বোরন প্লাসের ভিতরে কার বেশি বলো তো? তখন কিন্তু উল্টাটা হবে। এই যে স্বাভাবিক প্রসেস যেটা ছিল তখন সেটাই হবে। বোঝা গেছে? যখন প্লাস চার্জ থাকবে, যখন প্লাস চার্জ থাকবে, ঠিক আছে, যখন প্লাস চার্জ থাকবে তখন কি হবে? বেরিলিয়াম থেকে বোরনেরটা বেশি, নাইট্রোজেন থেকে অক্সিজেনেরটা বেশি, মানে যেটা হওয়ার ছিল সেটাই হবে। ফসফরাস প্লাস থেকে সালফার প্লাস বেশি, ম্যাগনেসিয়াম প্লাস থেকে অ্যালুমিনিয়াম প্লাস বেশি, মানে বাম থেকে ডানে গেলে বাড়বে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। এইগুলো আয়নীকরণ শক্তির কথাবার্তা, আয়নীকরণ শক্তি নিয়ে আর কিচ্ছু বলবো না। এটা হচ্ছে তোমার হচ্ছে ফাইনাল মোমেন্টের রিভিশন প্রসেস। আচ্ছা, ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, ঠিক আছে? ইলেকট্রন আসক্তি আমরা কি জানি? কোনো একটা গ্যাসীয় পরমাণুতে একটা করে ইলেকট্রন ইন করলে যে পরিমাণ শক্তি কি হয়, নির্গত হয়, সেটা কি ওই মৌলের ইলেকট্রন আসক্তি। এখন প্রথম প্রশ্ন যেটা আসবে, অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি কি? অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি কি হয়, পজিটিভ না নেগেটিভ হয়? সবাই একটু বলো। অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তিটা কি হয়, পজিটিভ হয় না নেগেটিভ হয়? একটু বলো। আমরা যদি এই যে শক্তিটা হিসাব করি ই এ, এই শক্তিটা কি দিব, পজিটিভ দিব না নেগেটিভ দিব? সবাই একটু বলো। সবাই দেখি একটু পড়া হয়ে যাবে, একসাথে আসো, পড়া হয়ে যাবে। অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি অলওয়েজ নেগেটিভ হবে। আর দ্বিতীয়টা, ধরো অক্সিজেন মাইনাস আরেকটা ইলেকট্রন গ্রহণ করবে, সে তো গ্রহণ করতে চাইবে সহজে, বলো তো? কারণ কি এই ইলেকট্রন আর এই মাইনাস চার্জ পরস্পরকে কি করবে, পরস্পরকে বিকর্ষণ করবে, তাই তো রে বাবা? এখন বিকর্ষণ করলে ইলেকট্রনটা দূরে সরে যাবে, তো তুমি কি করছো না, তুমি এই ইলেকট্রনটাকে ঢুকাইবাই। তো তুমি কি করছো, এই ইলেকট্রনটাকে জোর করে এই অক্সিজেনের ভিতরে ঢুকাইছো। তো তখন তোমার কি করতে হবে, বাইরে থেকে শক্তি দিতে হবে। তো দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কি, পজিটিভ। সো এইভাবে প্রশ্ন আসতে পারে যে অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা কি, পজিটিভ না নেগেটিভ? অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা কি, পজিটিভ না নেগেটিভ? এই প্রশ্ন আসবে। তারপর দেখো আমাদের গ্রুপ 17-এর ইলেকট্রন আসক্তির ক্রম জানতে চায়। তো তোমরা সবাই জানো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই 4টা মৌল আছে। তো ক্লোরিনের বেশি হয়ে যায়, ফ্লোরিনেরটা একটু কমে যায়, কারণ কি আকার ছোট, সেই এসএসসি থেকে পড়ে আসতেছো, এইটা সবাই পারো। আচ্ছা, তোমার যদি বলে গ্রুপ 16-এর ইলেকট্রন আসক্তিটা দেখাইতে, দেখো পরীক্ষায় প্রশ্নগুলো কঠিন আসলে
প্রশ্নগুলো যদি একটু কঠিন আসে, কঠিন না অ্যাকচুয়ালি, মানে তুমি যে জিনিসটা পড়ছো ঠিক পাশেই সেম জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট আছে, ওইটা হয়তোবা তুমি স্কিপ করছো, সো তুমি একটু বলো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলিনিয়াম, এই যে ও এসএসসিতে পড়ে, এই যে এই মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম কোনটা হবে বলো তো, সবাই একটু বলো, এই মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রমটা কোনটা হবে? আমি কিন্তু একদম টু দ্য পয়েন্টে আজকে পড়াচ্ছি, ঠিক আছে, টু দ্য পয়েন্টে পড়াচ্ছি। আমরা জানি ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচে গেলে কমে, তাই না? এটাই তো আমরা পড়ছি, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তিও কমে, ইলেকট্রন আসক্তিও কমে, ঠিক আছে? সো হিসাবে এরকম হওয়ার কথা ছিল না? ইয়েস অর নট? এরকম হওয়ার কথা ছিল কিনা? ঠিক আছে, এরকম হওয়ার কথা ছিল কিনা? সো হওয়ার কথা ছিল, বাট এরকমটা হয় না, ঠিক আছে? যারা খুশি হয়ে গেছো, যাদেরটা হয়ে গেছে, হয় নাই, দেখো সেলেনিয়াম, টেলুরিয়াম, পলিনিয়াম সবই আছে, অক্সিজেনটা সবচেয়ে কমে যায়, অক্সিজেনেরটা সবচেয়ে কমে যায়, এই জিনিসটা একটু মাথায় রাখবা, অক্সিজেনেরটা সবচেয়ে কমে যায়, বুঝতে পারছো? অক্সিজেনেরটা সবচেয়ে কমে যায়, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলিনিয়াম এই চারটার অর্ডার ঠিক আছে, সো মাথায় রাখবা কি অক্সিজেনটা কি হয়, সবচেয়ে কমে যায়। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? সো পরীক্ষার হলে আসলে কি ভুল হবে? আর সবাই একটু বলো, পরীক্ষার হলে যদি আসে আর কি ভুল হবে? আর ভুল করা যাবে না কিন্তু, হ্যাঁ? তোমরা সবাই গ্রুপ 17-এরটা পড়ো, বাট গ্রুপ 16-এরটাও ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ওকে? আর গুচ্ছ যেহেতু দেখছো একটু ডিফারেন্ট টাইপের প্রশ্ন করে, সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, ওকে? ডান। সো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি শেষ। আচ্ছা, অনেকে জিজ্ঞেস করছো ভাই এটা কেন হয়? সো দেখো, এইখানে হচ্ছে কেন হচ্ছে, এইটা কেন হচ্ছে আগে দেখো, এই ব্যতিক্রমটা, এটা তো ব্যতিক্রম তাই না? এই ব্যতিক্রমটা কেন হয়? এখানে 1s2 2s2, এস অরবিটাল কি পুরোপুরি ভরা না ফাঁকা? এস অরবিটালটা কি আছে, ফুলফিলড অবস্থায় আছে। আর এখানে দেখো 1s2 2s2 2p1, ঠিক আছে? এখানে কিন্তু কোনো হাফ ফিল্ড বা ফুলফিলড অবস্থা নাই। বাট যখন প্লাস হবে, মানে কি প্লাস মানে কি একটা ইলেকট্রন সরায় দেওয়া, তাহলে এটার অবস্থা কি হচ্ছে দেখো তো, 1s2 2s1, এখন কি এস অরবিটালটা পুরোপুরি ভরা আছে বলো তো? ভরা নাই কিন্তু। এইখানে দেখো বাট উল্টা ঘটনাটা ঘটে গেছে, একটা ইলেকট্রন সরে গেছে, মানে কি 1s2 2s2 হয়ে গেছে, বুঝে গেছে? মানে ফুলফিলড অবস্থায় এসে পড়ছে। সো যখন অরবিটালটা ফুলফিলড অবস্থায় থাকে বা হাফ ফিল্ড অবস্থায় থাকে, সেটা বেশি স্টেবল, সেখান থেকে ইলেকট্রন সরাইতে কি বেশি শক্তির প্রয়োজন হয় না কম শক্তির প্রয়োজন হয়? যখন স্টেবল কনফিগারেশন থাকবে, ইলেকট্রন সরাইতে বেশি শক্তির প্রয়োজন হবে। সো এই কারণে বোরন প্লাসের ইলেকট্রন আসক্তিটা, সরি আয়নীকরণ শক্তিটা বেরিলিয়াম প্লাসের তুলনায় বেশি, বুঝে গেছে? সো এই যে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, ওকে? ডান? ডান? একজন বলতেছে ভাইয়া অসুস্থ কিনা, আসলে হচ্ছে আমি বাইরে থেকে আসার পরে কি জানি হয়, গলাটা বসে যায়, সো গলাটা একটু বসা, আলহামদুলিল্লাহ পুরোপুরি ফিটফাট আছি, ঠিক আছে? ওকে, ডান। আর হচ্ছে একটা সিরিয়াস ক্লাস তো আজকে, সিরিয়াস ক্লাস কি বুঝো, মানে হচ্ছে আমার অল্প সময়ে তোমার অনেক কিছু গুছাইয়া দিতে হবে, এই কারণে হচ্ছে আমার মাথায় অনেক কিছু ঘুরতেছে, পড়াইয়া দিতে হবে, তোমরাও সিরিয়াস থাকো, ঠিক আছে? আজকের ক্লাসগুলো অন্য ক্লাসের মতো না যে হচ্ছে একটা চ্যাপ্টারের অল্প একটু পড়বো, এরকম না। আজকের ক্লাসটা কি, আমরা দুইটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট জিনিসগুলা অল্প সময়ে 2 ঘন্টায় আমরা গুছিয়ে নিব, এটা হচ্ছে মেন মোটো আজকের। ডান? ক্লিয়ার? আসেন, তারপর তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার মানগুলো সবাই একটু মুখস্থ রাখো, ঠিক আছে? যেমন হচ্ছে এই তড়িৎ ঋণাত্মকতা অনেক জায়গায় কাজে লাগবে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তাই না? তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর কি সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তাই তো? এই দুইটা সারি মুখস্থ রাখলেই হবে। সো একটু খেয়াল করো, এটা কত, 1.5 করে বাড়া, 1.5, 2, 2.5, 3, 3.5, 4, ঠিক আছে?
এটা কি দেখো 0.9, 0.3 করে বাড়াও, 0.3, 1.2, 1.5, 1.8, ঠিক আছে, 2.1, 0.3 করে এই পর্যন্ত বাড়াইছো না? এইখান থেকে 0.4 এক ঘর বাড়াও মানে 2.5, এইখান থেকে আরো এক ঘর বাড়াও 0.5 মানে কি 3 হয়ে গেছে। ওকে, তারপর এই যে ব্রোমিন আয়োডিন, ব্রোমিন আয়োডিন, ঠিক আছে, ব্রোমিন হচ্ছে 2.8 আর আয়োডিন কত 2.5, এটা একটু মাথায় রাখো। আর হাইড্রোজেন কত 2.1। এই কয়েকটা একটু মুখস্থ রাখো, এইগুলো হচ্ছে পোলার নন পোলার এই জিনিসগুলো বাইর করতে সহায়তা করে, কোনটা আয়নিক কোনটা সমযোজী, ঠিক আছে, কোনটা অপোলার সমযোজী, এই জিনিসগুলো বের করতে সাহায্য করে। ডান, তোলা ডান, তোলা ডান, সবাই একটু বইলো তোলা ডান কিনা। আমি কিন্তু কনসেপ্টগুলো ধরায় দিচ্ছি, কনসেপ্টগুলো যদি তোমার মাথায় থাকে ভালো, ঠিক আছে, তুমি এইগুলো দিয়ে ক্লিয়ার করে আসতে পারবা। আর কনসেপ্ট মাথায় না থাকলে তুমি কিন্তু ধরা খাবা। ক্লিয়ার? ওকে, এখন আসেন, এখন আসেন আমরা আরেকটা জিনিস দেখি। দেখো আমাদের প্রশ্ন কি, ধরো আইসোইলেকট্রিকের ক্ষেত্রে পারমাণবিক আকার, ক্ষেত্রে পারমাণবিক আকার। সো মাথায় রাখবা কি তোমরা, যদি প্লাস চার্জ বাড়ে, একটু খেয়াল করবা, প্লাস চার্জ বাড়লে আকার কি কমবে না বাড়বে বলো তো? আকার কমবে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। প্লাস চার্জ বাড়লে আকার কমবে আর মাইনাস চার্জ বাড়লে আকার বাড়বে। সো এই কনসেপ্টটা মাথায় রাখলেই হবে। যেমন হচ্ছে ধরো হচ্ছে নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। ওকে, তারপর দেখো এখানে কি আসে, এটা হচ্ছে ফ্লোরাইড, অক্সাইড, নাইট্রেট। সবার ইলেকট্রন কিন্তু 10টা, তাই না? হিসাব করলে দেখবা আইসো ইলেকট্রিক, সবাই কি আইসো ইলেকট্রিক, সবাই আইসো ইলেকট্রিক, তাই না? আইসো ইলেকট্রিক, সবার ইলেকট্রন কয়টা রে বাবা? ঠিক আছে, সবার ইলেকট্রন হচ্ছে 10টা। ইয়েস অর নট? সবার ইলেকট্রন 10টা, ঠিক আছে, 10টা ইলেকট্রন। সো এখন এইখানে কি কার আকার সবচেয়ে বড় বলো তো? সবচেয়ে বড় হচ্ছে যার মাইনাস চার্জ বেশি, বুঝছো? এই যে আকারের ক্রমটা মাথায় থাকবে তো? মাথায় থাকবে তো? ক্লিয়ার? ক্লিয়ার? আইসো ইলেকট্রিকের ক্ষেত্রে পারমাণবিক আকার বেশি। তাহলে আমরা খুব অল্প সময়ে কি কভার করে ফেলছি বলো তো? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, ঠিক আছে, মৌলের পর্যায়বৃত্ত ধর্মের যে কনসেপ্টগুলো আছে, এটা নিয়ে আর কারো কোনো ঝামেলা আছে? এটা নিয়ে আর কারো কোনো ঝামেলা আছে? একটু বলো। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আসো সংকরায়ন যাই আমরা, ঠিক আছে? সংকরায়ন ভালোভাবে বুঝছো? সংকরায়ন নির্ণয় করতে পারো সবাই? একটু বলো তো, সবাই কি সংকরায়নটা নির্ণয় করতে পারো? সংকরায়নটা নির্ণয় করতে পারো? দেখো আমরা সংকরায়ন নির্ণয় এক্স, এক্স কি আমরা জানি অরবিটাল নাম্বার বা বন্ড নাম্বার, তাই না? অথবা বন্ড নাম্বার, মনে পড়ে কিনা? তারপর আমরা এক্স এর সূত্র জানি, ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ ডিভাইডেড বাই 2, মনে পড়ে? ঠিক আছে, ভি কি সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা, তাই না? ভ্যালেন্স ইলেকট্রন, সবচেয়ে বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা, এটা কি আমরা জানি ভি। এম কি একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী, ভালোভাবে বুঝো, একযোজী, একযোজী পরমাণুর সংখ্যা। সি কি ক্যাটায়নের চার্জ, তাই না? চার্জ। আর এ কি, এ হচ্ছে অ্যানায়নের চার্জ। সো ক্যাটায়নের চার্জটা কি করব, বিয়োগ দিব, আর অ্যানায়নের চার্জটা কি করব, যোগ করব, তাই তো? এটাই তো আমাদের সংকরায়ন নির্ণয়ের সূত্র। ইয়েস অর নট?
ঠিক আছে। এখন খেয়াল করো, এক্স যদি 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে। 2 কি দুইটা নাম্বার না, তাহলে একটা এস একটা পি, এসপি। 3 কি তিনটা, একটা এস দুইটা পি, sp3। 4 কি একটা এস তিনটা পি, টোটাল 4 হয়েছে কিনা, বুঝতেছো কিনা। 5 কি sp3d, এগুলো আগেও পড়ানো হয়েছে তোমাদের। 6 কি sp3d2, আর 7 কি sp3d3। আচ্ছা, আরেকটা জিনিস একটু পড়ায় দিই, বন্ড। ঠিক আছে, আমাদের বন্ড দিয়ে যে হিসাবটা আছে, ধরো কার্বনের ক্ষেত্রে কার্বনের সবগুলো বন্ধন যদি সিঙ্গেল বন্ড হয় তাহলে আমরা কি বলি sp3। কার্বনের যদি যে কোনো একটা ডাবল বন্ড থাকে তাহলে আমরা কি বলি sp2। কার্বনের যদি হচ্ছে একটা ট্রিপল বন্ড থাকে, কার্বনের যদি একটা ট্রিপল বন্ড থাকে তাহলে আমরা বলি sp। আর কার্বনের যদি দুইটা ডাবল বন্ড থাকে তাও আমরা কি বলি sp বলি। বুঝা গেছে? মাথায় থাকবে তো বন্ডের গুলাও? ক্লিয়ার? ওকে, এটা হবে sp3d3। ডান সবাই? ডান? ওকে, ক্লিয়ার ক্লিয়ার সবাই? এখন আসো কয়েকটা ইম্পর্টেন্ট সংকরায়ন দেখি। এদের আকার দেখব, আকৃতি দেখব, বন্ধন কোণ দেখব। ধরো হচ্ছে ফার্স্ট অফ অল তোমরা তো সবাই জানো মিথেন, অ্যামোনিয়া, পানি, অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, এই চারটা আসেই। ঠিক আছে, এই চারটা আসেই। তারপর হচ্ছে ClO4 মাইনাস, পাঁচটা। খেয়াল করো সবগুলোই। এটার এক্স কত দেখো তো। কার্বন সবচেয়ে বাইরের স্তরে 4টা ইলেকট্রন আছে, 4 + 4/2, এক্স কত 4 হবে। এটা সবার মুখস্থ থাকার কথা, sp3। অ্যামোনিয়াও sp3। ঠিক আছে, পানিও sp3। অ্যামোনিয়াম আয়ন দেখো 5 + 4/2। এই প্লাস চার্জটা কি করবা, বিয়োগ দিয়ে দিবা। প্লাস চার্জ কয়টা আছে, একটা। সো এটাও কত আসবে, 4। 4 মানেই কি sp3। ইয়েস অর নট? এখানে ClO4 মাইনাস দেখো, ক্লোরিন কত 7। অক্সিজেন কি একযোজি না দ্বিযোজি, তোমরা একটু বলো আমাকে। অক্সিজেন কি একযোজি না দ্বিযোজি? দ্বিযোজি। তাই দ্বিযোজির জন্য 0। সূত্রে কি ছিল, আমাদের শুধু একযোজি আসবে। মাইনাস হলে আমরা কি করব, একটা প্লাস দিব, /2। কত আসবে 4। তার মানে কি sp3। বুঝে গেছে ব্যাপারটা? সো সবগুলাই sp3। এখন ঝামেলা হচ্ছে আমাদের আকার। একটু খেয়াল করো, sp3 এর ন্যাচারাল যে আকারটা সেটা হচ্ছে কি চতুস্তলকীয়, তাই না? টেট্রাহেড্রাল। তো আকার তো তোমার পরীক্ষায় আঁকা লাগবে না, সো এই জিনিসটা না আঁকলে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য। অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার আছে, পানিতে দুইটা লোন পেয়ার আছে। সো অ্যাকর্ডিং টু ভেসপার থিওরি, যদি লোন পেয়ার আসে তাহলে কি বন্ধন কোণ কমে যাবে। ঠিক আছে, সো অ্যামোনিয়ার কত 160 ডিগ্রি। মনে রাখবা 2.5 ডিগ্রি কমে, এই sp3 ক্ষেত্রে 2.5 ডিগ্রি কমে। ঠিক আছে, তারপর পানিতে দুইটা লোন পেয়ার আছে, তাহলে 2.5 × 2 5 ডিগ্রি কমবে। ঠিক আছে, 2.5 ডিগ্রি × 2, তার মানে কি 109 ডিগ্রি। দেখো এটার বন্ধন কোণ কত, 109.5 ডিগ্রি। এখান থেকে 2.5 কমছে 160 ডিগ্রি, এটা কত 100। ঠিক আছে, 4.5 ডিগ্রি। ইয়েস অর নট? ঠিক কিনা বলো সবাই? ক্লিয়ার? তো এখন দেখো অ্যামোনিয়ার আকৃতি কেমন হবে। এটা তো টেট্রাহেড্রাল, আমরা জানি চতুস্তলকীয় হেড্রাল। এটা কি হবে বলো তো? এই শেপটা হচ্ছে পিরামিডাল শেপ। অ্যামোনিয়ার শেপটা একটু বুঝছো, একটা লোন পেয়ার নিয়ে নেছে তো। এই শেপটা কি শেপ বলো তো? পিরামিডাল। আমি একদম ডিপ বেসিকে যাচ্ছি না কিন্তু, হ্যাঁ, জাস্ট রিভিউ হচ্ছে যেহেতু। পিরামিডাল। মাঝে মাঝে দেখবা পরীক্ষায় আসছে ত্রিভুজাকার পিরামিডীয়, তো এখানে ট্রাইগোনাল পিরামিডালও বলতে পারো, ট্রাইগোনাল পিরামিডাল। ওকে। পানির ক্ষেত্রে কি শেপ, ভি শেপ। এটাকে কি বলি, ভি শেপ, বা বাংলায় বলে কোনক আকৃতির। ঠিক আছে, ভি শেপ, অথবা আমরা বলি কোনক আকৃতির। আচ্ছা, অ্যামোনিয়াম আয়নটা অনেকে প্যাচ লাগায় দাও।
অ্যামোনিয়াম আয়ন, একটু ভালোভাবে বুঝো। অ্যামোনিয়াম আয়ন কিন্তু বন্ধন কোনটা, এখানে কিন্তু একটা সন্নিবেশ বন্ধন আছে। একটু ভালোভাবে যদি তোমাদের দেখাই, এখানে কি আছে, একটা সন্নিবেশ বন্ধন আছে। সন্নিবেশ বন্ধন ওই লোন পেয়ারটা H+ কে দিয়ে দেয়। সো এটা কি চতুস্থলকীয় আকৃতিরই হয়ে থাকে, ঠিক আছে, টেট্রাহেড্রালি হয়। এটার বন্ধন কোণ কিন্তু আগের মতোই, মনে আছে কিনা, 109.5 ডিগ্রি। ওকে, এগুলো থেকেই আসবে। ClO4 মাইনাস ক্লোরেট। ওকে, ক্লোরেট কত হবে, একদম সিম্পল। এটা তোমার আকৃতি টাকৃতি এগুলো কিছু আসবে না, এটার আকৃতি টাকৃতি না আসারই কথা, এই অক্সিজেন ডাবল বন্ড দিয়ে। তো এই কয়েকটা মনে রাখলেই হবে, এটা শুধু সংকরায়নটা মনে রাখলেই হবে। সো এই পেজে আর কারো কোনো সমস্যা আছে? এগুলো সব মোস্ট কমন জিনিস দেখাইলাম তোমাদের। এই পেজে কারো কোনো সমস্যা আছে? ওকে, সবাই একটু বলো, এই পেজে কারো কোনো সমস্যা আছে? এটা টেট্রাহেড্রাল শেপ, ইয়েস, এটা মাথায় রাখতে পারো। এই পেজে কারো কোনো সমস্যা থাকার কথা নাই। এখন আসো আমরা যদি আসি, খেয়াল করো, বেরিলিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, তারপর হচ্ছে C2H2, এগুলোর ক্ষেত্রে যদি আসো, একটু ভালোভাবে দেখো, ভালোভাবে দেখো। বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড কি, সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন, সবচেয়ে বাইরের স্তরে বেরিলিয়ামের 2টা ইলেকট্রন, ক্লোরিন একযোজি 2টা, ডিভাইডেড বাই 2 আসে sp। কার্বনের সবচেয়ে বাইরের স্তরে 4টা ইলেকট্রন, অক্সিজেন কি একযোজি না দ্বিযোজি, একযোজি 0/2, তাহলে কত আসে 2 হইলে আমরা বলবো sp। আর এখানে C2H2 ইথাইন, দেখো কার্বন ট্রিপল বন্ড কার্বন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, সো কার্বনের সাথে ট্রিপল বন্ড থাকলে এটাও sp, এটাও sp, বুঝা গেছে তো। সো এখানে সবগুলাই sp। sp হইলে আমরা কি জানি, একটা s অরবিটাল একটা p অরবিটাল সরল রৈখিক হয়, তাই না? কি হয় ভাইয়া, সরল রৈখিক হয়। কার্বন ডাইঅক্সাইড কি, কার্বন ডাইঅক্সাইডের আকৃতিও সরল রৈখিক। আর ইথাইন তো তুমি দেখতেছো এই যে সরল রৈখিক লিনিয়ার আকৃতির। সো এইখানে মাঝখানে তুমি বেরিলিয়াম দিয়ে দাও, বেরিলিয়াম দিয়ে দাও, এন্ড 2টা ক্লোরিন দিয়ে দাও, বেরিলিয়াম ক্লোরাইড। ডান, খেলা ডান, একদম সিম্পল। এখন বন্ধন কোণ যদি আসো, এটা নিয়ে প্যারার কিছু নাই, 180 ডিগ্রি, বুঝাই যাচ্ছে এটাও 180 ডিগ্রি। সো বন্ধন কোণ নিয়ে কিন্তু এখানে প্যারা পাওয়ার কিছু নাই। সো এটা ক্লিয়ার। সো তুমি এগুলারে কি বলবো, আকৃতি লিনিয়ার বা সরল রৈখিক, বা বাংলায় কি বলবো আমরা, সরল রৈখিক বলবো। ওকে, ডান। তোমরা কি বোর হচ্ছ? তারপর আসো, তারপর আসো, আমি যদি আসি PCl5 জেনন ডাইফ্লোরাইড, আমি একটু জায়গা নিয়ে লিখি, জেনন ডাইফ্লোরাইড। তারপর যদি আসো SF4, তারপর হচ্ছে ClF3। সো এই কয়টা যদি আসো, এই কয়টার ক্ষেত্রে কি হবে, দেখো ফসফরাস সবচেয়ে বাইরের স্তরে 5টা ইলেকট্রন, ক্লোরিন একযোজি 5টা, ডিভাইডেড বাই 2 কত আসে 5, তাই না? 5 হইলে আমরা কি বলবো, sp3d, ঠিক আছে, 5 হইলে আমরা কি বলবো, sp3d। ওকে, সো বাকিগুলাও তোমরা একটু বলো, বাকিগুলা কি হবে, বাকিগুলা কি হবে সবাই একটু বলো। সকালে ক্লাস দিলে ভালো হইতো, সকালে তো ঘুমায় কুল পাও না, সকালে কখন ক্লাস করবা তোমরা, সকালে ঘুম আছে না তোমাদের, স্বাদের ঘুম। সবগুলাই কিন্তু sp3d, ঠিক আছে, ভালোভাবে দেখো। জেনন 8 + 2 10, ডিভাইডেড বাই 2, তাহলে কি আসে sp3d। SF4 এটাও 6 4 10, ঠিক আছে, বাই 2 কি আসে sp3d। এটাও কি 7 3 10 বাই 2 কি আসে 5 আসে, মানে sp3d, সবগুলাই sp3d।
এখন এইগুলোই চারটা কেন দিলাম, চারটার হচ্ছে শেপগুলো লাগে। দেখো PCl5 এর শেপটা কি, PCl5 এর শেপটা হচ্ছে তোমার সুন্দরভাবে আমি যদি বলি, এটা হচ্ছে মাঝখানে একটা ত্রিভুজ আছে, ভালোভাবে দেখো, মাঝখানে একটা ত্রিভুজ, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। তাইলে একটা ত্রিভুজ কয়টা পিরামিড, সবাই একটু কমেন্টে বলো তো। দুইটা পিরামিড, তাইলে আমরা বলি ট্রাইগোনাল বাই পিরামিডাল। বা আমরা যদি বলি ত্রিভুজাকার, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়, তাই তো, ত্রিভুজাকার দ্বিপিরামিডীয়। যদি জেনন ডাইফ্লোরাইড বলি, দেখো দুইটা ফ্লোরিন আছে, তাই না, দুইটা ফ্লোরিন, তাহলে এটা কি শেপ, সরল রৈখিক, লিনিয়ার। কারণ কি বাকিগুলা লোন পেয়ার, তিনটা লোন পেয়ার, লোন পেয়ার কয়টা, তিনটা, সো এই কারণে শেপটা চেঞ্জ হয়ে গেছে। SF4 একটু খেয়াল করো, এটা কি শেপ, এটা হচ্ছে SF4 হচ্ছে ঢেকি কল শেপ। ঢেকি কল চিনো তো, ওই যে ছোটবেলায় যে ওই যে সিস খেলতাম না আমরা, সিস বা ঢেকি কল শেপ, ঠিক আছে, সিস বা বাংলায় বলি আমরা ঢেকি কল, ঢেকি কল শেপ। তারপর ClF3, ClF3 হচ্ছে টি শেপ, এগুলো একটু মনে রাখবা, এগুলো পরীক্ষায় এসে পড়ে, ঠিক আছে, এটা কি টি শেপ। ক্লিয়ার? ওকে, সামনে যাই আমরা, ডান। সো খেয়াল করো, এটা গেল। দেন হচ্ছে তুমি হচ্ছে জেনন টেট্রাফ্লোরাইড, খেয়াল করো, জেনন টেট্রাফ্লোরাইড, এটা শেপটা বলো, স্কোয়ার প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার, মাথায় রাখবা। আর এখানে PCl5 এর, আচ্ছা ওইসবে না যাই, ঠিক আছে, জেনন টেট্রাফ্লোরাইড কি স্কোয়ার প্ল্যানার। আর জেনন হেক্সাফ্লোরাইড, একটু এটা শেপটা বলো, জেনন হেক্সাফ্লোরাইড, সবাই জেনন হেক্সাফ্লোরাইডের শেপটা বলো। শেপ, শেপ, আমি শঙ্করায়ন চাইনি, শেপ চাইছি, আকৃতি। অনেকেই বলবে অষ্টতলকীয়, বা অনেকে বলবে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয়, এটা হচ্ছে বিকৃত অষ্টতলকীয়, এটা একটু মাথায় রেখো, এটা ভুল করে অনেকে, অনেকে পঞ্চভুজীয় দ্বিপিরামিডীয় বলে ফেলো, বিকৃত অষ্টতলকীয়, ঠিক আছে, ডিস্টর্টেড অক্টাহেড্রাল, ভুল করো না কখনো, হ্যাঁ, ডিস্টর্টেড অক্টাহেড্রাল। তো চলো আমরা কিছু প্রশ্ন সলভ করি। আমরা আগে 22-23 প্রশ্নগুলো সলভ করব। সো তোমরা একটু বলো AlCl4 মাইনাস, এটার আকার কেমন হবে, তোমরা একটু বলো AlCl4 মাইনাস, এটার আকারটা কেমন হবে। এটার আকারটা চতুস্তলকীয়। কিভাবে বুঝলে, দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি হইতো, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এটা কি ত্রিভুজাকার শেপ, এটা ক্লোরাইড এখানে কি করে, সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়। সো সন্নিবেশ বন্ধনে যখন যুক্ত হয় এটা কি হয়ে যায়, এটা হয়ে যায় হচ্ছে চতুস্তলক, কি হয়ে যায়, একটা চতুস্তলক হয়ে যায়, বুঝে গেছে। সো এই কারণে এটা কি শেপ, চতুস্তলকীয় শেপ। সো শঙ্করায়ন থেকে দেখছো গতবার একটা প্রশ্ন আসছে। তারপর দেখো স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়, ঠিক আছে, অবস্থান্তর মৌল নয়, কারণ সুস্থিত আয়নের ডি অরবিটাল কি, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নের ডি অরবিটালটা কি বলো তো, কি হবে, সবাই একটু বলো উত্তরটা কি। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো, স্ক্যান্ডিয়াম 21, জিঙ্ক 30, ঠিক আছে, একটু খেয়াল করো, আর্গন 4s2 3d1, তাই তো, আর জিঙ্কেরটা কি সেম ভাবে আর্গন 4s2 3d10,
সো স্ক্যান্ডিয়াম 3+ যখন হয়, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়নটা হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। সো এখানে কি হয় দেখো তো, আর্গন 4s0 3d0, কোনো ইলেকট্রন আছে নাই, কিন্তু দেখো ডি অরবিটালটা খালি। যদি এই প্রশ্নটা জিঙ্কের জন্য করে তোমাকে কখনো, জিঙ্ক 2+, ঠিক আছে, তাহলে তুমি কি বলবা, আর্গন 4s0 3d কি 10, ডি অরবিটালটা কি পরিপূর্ণ হবে। জিঙ্কের জন্য উত্তরটা কি পরিপূর্ণ। ঠিক আছে, ডান, ক্লিয়ার। আচ্ছা, অন্য কারো জন্য যদি বলে যে অবস্থান্তর মৌল অন্যগুলা কেন, ধরো হচ্ছে আয়রন 2+, তা আমরা কি বলবো, আর্গন 4s0 3d6, তাই তো। সো ডি অরবিটালটা কি হাফ ফিল্ড অবস্থায় আছে বা পার্শিয়ালি পূর্ণ, D1 থেকে D9 এই কাঠামোর ভিতরে আছে। এটার ভিতরে থাকলে আমরা কি বলি, অবস্থান্তর মৌল বলি। ঠিক আছে, অবস্থান্তর মৌল বলি। ক্লিয়ার সবাই, ক্লিয়ার। এখান থেকে আরো রিলেটেড কি কি প্রশ্ন আসে সেগুলো পড়ে ফেলতে হবে। তারপর দেখো নিচের কোন যৌগটি বেশি পোলার, একটু বলো কোন যৌগটি বেশি পোলার। অ্যান্সার কি সি নাম্বারটা। ঠিক আছে, কোন যৌগটা বেশি পোলার, অ্যান্সার কি সি নাম্বারটা। দেখো পোলার আর নন পোলার কিভাবে চিনবা, পোলার ভার্সেস নন পোলার। মনে রাখবা লোন পেয়ার যদি থাকে, লোন পেয়ার থাকলেই পোলার। পোলার আর নন পোলার কি, নন পোলার হচ্ছে তোমার হচ্ছে যদি সারাউন্ডিং অ্যাটম, ধরো লোন পেয়ার নাই, এলপি দেই, হ্যাঁ লোন পেয়ারকে এলপি দ্বারা প্রকাশ করি, লোন পেয়ার নাই, আর সারাউন্ডিং অ্যাটম মানে আশেপাশের অ্যাটমগুলো, যেমন কার্বন, কার্বনের সারাউন্ডিং অ্যাটম কি কাকে বলবা, ক্লোরিন। কার্বন, এখানে সারাউন্ডিং অ্যাটম কি হাইড্রোজেন। সারাউন্ডিং অ্যাটম কি, সারাউন্ডিং অ্যাটম যদি সেম হয় তাইলে নন পোলার, মানে সবগুলো যদি একই রকম হয়। দেখো কার্বন, তার সারাউন্ডিং অ্যাটম 4টা অ্যাটমে কি ক্লোরিন, তাহলে কি এটা কি নন পোলার, এটা কি বলবো নন পোলার। তারপর দেখো মিথেন, এটাও কি নন পোলার, পোলার। এখন দেখো এইখানে এই দুইটার ক্ষেত্রে এটাও পোলার এটাও পোলার, কারণ কি সারাউন্ডিং অ্যাটম ভিন্ন ভিন্ন। এখন কোনটা বেশি পোলার, সো মনে রাখবা যার মিউনেট বেশি, ঠিক আছে, যেমন হচ্ছে সো দেখা যায় কি এইখানে অ্যাটলিস্ট এই দুইটা ক্লোরিন পরস্পরকে রিপিল করে ভ্যানিশ করে দেয়, বাট এখানে মিউনেটটা বেশি হয়, মিউনেটটা বেশি হয় ওইটার তুলনায়। সো এই কারণে এই যে CH2Cl2 এটা কি বেশি পোলার। ঠিক আছে, ওখানে ক্লোরিন সংখ্যাটা বেশি, এই কারণে মিউনেটটা কি হয় কম হয়, দুইটা ক্লোরিন পরস্পরকে রিপিল করে দিতে পারে। ঠিক আছে স্যার, তারপরে আসি কোনটির ইলেকট্রন আসক্তি বেশি। দেখো 22-23-এর প্রশ্ন, কত সহজ প্রশ্ন। কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, সবাই একটু বলো। কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমরা দেখছি ক্লোরিনের বেশি। সো এইবার যদি এইখান থেকে প্রশ্ন আসে তো পারা তো দরকার তোমাদের। তারপরে দেখো কোনটি অম্লধর্মী অক্সাইড নয়। আচ্ছা একটা টেকনিক শিখাই, অলওয়েজ মাথায় রাখবা, অধাতুর অক্সাইড, অম্লীয় অক্সাইড। অধাতু কয়টা বলো তো, অধাতু কয়টা, অধাতু 18টা, মাথায় রাখবা অধাতু 18টা। সো পর্যায় সারণী থেকে সুন্দরভাবে দেখবা, বা আমার আর্কাইভ ক্লাসে ধাতু অধাতু আমি আলাদা করে দিচ্ছি।
সো এই যে ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন সবই কি অধাতু। হাইড্রোজেন এগুলো অধাতু, ঠিক আছে। কার্বন অধাতু। সো এই অধাতুর যে অক্সাইড পাবা তুমি, সেগুলো কি অম্লীয় অক্সাইড। এখন দেখো সালফার অধাতু, এটাও অম্লীয় অক্সাইড। নাইট্রোজেন অধাতু, এটাও অম্লীয় অক্সাইড। NO2 এটাও অধাতু, অম্লীয় অক্সাইড। ভাই এটাও তো অম্লীয় অক্সাইড। বাট আরেকটা টেকনিক, আরেকটা অক্সাইড আছে না আমাদের, নিরপেক্ষ অক্সাইড। একটা টেকনিক শিখো, অধাতুর অক্সাইড বাট অক্সিজেন সিঙ্গেল, ভালোভাবে বুঝো, অক্সিজেন সিঙ্গেল, তো তখন আমরা কি বলবো, নিরপেক্ষ অক্সাইড। যেমন পানি, দেখো হাইড্রোজেন কি অধাতু না, অক্সিজেন কি সিঙ্গেল। তারপর দেখো NO, অক্সিজেন কি সিঙ্গেল। N2O, অক্সিজেন কি সিঙ্গেল। এরা কি নিরপেক্ষ অক্সাইড। বুঝা গেছে। অধাতুর অক্সাইড অক্সিজেন যদি সিঙ্গেল না হয়, বাকিগুলোতে দেখো অক্সিজেন কি ডাবল আছে, ডাবল আছে, 5টা আছে। অক্সিজেন যদি সিঙ্গেল না হয় তাহলে কি বলবা বাবা, অক্সিজেন যদি সিঙ্গেল না হয় তাহলে তুমি বলবা হচ্ছে অম্লীয় অক্সাইড। আর অক্সিজেন যদি সিঙ্গেল হয় তাহলে নিরপেক্ষ অক্সাইড। আচ্ছা, আরো কিছু অক্সাইড আসে, যেমন ক্ষারীয় অক্সাইড। ক্ষারীয় অক্সাইডের ক্ষেত্রে কি মাথায় রাখবা, গ্রুপ 1 গ্রুপ 2, গ্রুপ 1 প্লাস 2 মাথায় রাখবা। ওকে, ক্ষারীয় অক্সাইডের ক্ষেত্রে। আচ্ছা, আর কি মাথায় রাখা যায় একটু খেয়াল করো। এটা তো গেল ক্ষারীয় অক্সাইড, গ্রুপ 1 গ্রুপ 2। তারপরে আমাদের মাথায় আসে হচ্ছে মনে করো সুপার অক্সাইড, পার অক্সাইড, সাধারণ অক্সাইড। সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণ মান তো বের করতে পারো, -1/2। পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত, -1। আর সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত, ঠিক আছে, এটা তো -2 হবে, ঠিক আছে। এটা -2, -1, আর এটা -1/2। সুপার অক্সাইডে কি অক্সিজেনের জারণ মান -1/2, ঠিক আছে। যেমন হচ্ছে KO2, ওই সাব পলি ওইগুলো লাগবে না, বুঝে গেছে। KO2, এখানে পটাশিয়ামের জারণ মান +1, এই অক্সিজেনের জারণ মান কত, তো দেখো 1 + 2x = 0। x = কি বলবো, -1/2 না, তো তখন এটাকে কি বলবো আমরা, সুপার অক্সাইড। সো KO2 এটা কি পটাশিয়াম সুপার অক্সাইড, ডান। KO2 এটা কি পটাশিয়াম সুপার অক্সাইড, ক্লিয়ার। তারপরে আসেন, কোনটি ফেরোম্যাগনেটিক ধাতু বলো তো, কোনটা হবে, কোনটা ফেরোম্যাগনেটিক ধাতু। মনে রাখবা, আয়রন, কোবাল্ট, নিকেল, এই তিনটা কি ফেরোম্যাগনেটিক। হ্যাঁ, অলওয়েজ মাথায় রাখতে হবে। স্ক্যান্ডিয়াম, জিঙ্ক যখনই থাকবে, ঠিক আছে, স্ক্যান্ডিয়াম 3+, জিঙ্ক 2+, এরা কি ডায়াম্যাগনেটিক। বাকিগুলা কি, বাকিগুলা হচ্ছে প্যারাম্যাগনেটিক। ওকে, স্ক্যান্ডিয়াম, জিঙ্ক এরা কি ডায়াম্যাগনেটিক, বাকিগুলা কি প্যারাম্যাগনেটিক। ওকে, ক্লিয়ার। আচ্ছা, গুচ্ছ 22-23-এর প্রশ্ন সেম ভাবে দেখো, আধুনিক পর্যায় সারণীতে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে নিম্নের কোনটি সংখ্যার ভিত্তিতে পরিবর্তিত হয় বলো তো, কোনটা, ভৌত ও রাসায়নিক ধর্মগুলা কিসের উপর, বলো, ভৌত ও রাসায়নিক ধর্মগুলো কিসের উপর চেঞ্জ হয় বা কিসের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়। বলেন সবাই। উত্তর হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে। অলওয়েজ মাথায় রাখবো, উত্তরটা কি প্রোটন সংখ্যার উপর, ঠিক আছে। কারণ আধুনিক পর্যায় সারণী পারমাণবিক সংখ্যার উপরে ডিপেন্ড করে আছে। এখন আসেন, এখন আমরা 21-22-এর কিছু প্রশ্ন দেখব গুচ্ছেরই, ঠিক আছে। 21-22-এর দেখো, কোনগুলো অপধাতু, ঠিক আছে, কোনগুলো অপধাতু। সো আমাদের অপধাতু কয়টা বলতো, অপধাতু কিন্তু 6টা, ঠিক আছে। যেমন জি, শিগগির, আসেন, সাবধানে, টুলে, বসেন, ঠিক আছে। অর্থাৎ জার্মেনিয়াম, সিলিকন, আর্সেনিক,
অ্যান্টিমনি, টেলোরিয়াম, বোরন। তো দেখো সিলিকন, জার্মানি, জার্মেনিয়াম, আর্সেনিক, ঠিক আছে। সো অ্যান্সার কি? এ নাম্বারটাই অ্যান্সার, কি এ নাম্বারটাই হবে এখানে। অ্যান্সারটা কি হবে? এ নাম্বারটাই হবে, একদম সিম্পল, ঠিক আছে। তবে দেখো এক্স ও ওয়াই পরমাণুদ্বয়ের সর্ববহিস্থ স্তরে যথাক্রমে 3টি ও 6টি ইলেকট্রন আছে, মানে সবচেয়ে বাইরের স্তরে এক্স ও ওয়াই দিয়ে গঠিত যৌগের সংকেত কি হবে? দেখো এক্স এর সবচেয়ে বাইরের স্তরে 3টা ইলেকট্রন আছে, ঠিক আছে। ওয়াই এর সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে, 6টা, 6টা ইলেকট্রন আছে। যৌগটার সংকেত কি হবে? এখন এক্স এর যোজনী কত? এক্স এর যোজনী হচ্ছে 3+, ওয়াই এর যোজনী কত? 2-, কারণ কি ও 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। দেখো এইসব 9-10 এর বেসিক কমন সেন্সের প্রশ্ন, ঠিক আছে। ওয়াই কত? 2-। ব্রো দেখো তো একটু ঘোলা হয়ে গেছে মনে হয় বোর্ডটা। সো 2-, তাইলে এক্স এর পাশে কি যাবে? 2, ওয়াই এর পাশে কি যাবে? 3। এক্সচেঞ্জ হয়ে যায় না যৌগ গঠন করলে? x2 y3, ঠিক আছে। x2 y3, এই অপশনে মানে ভুল করছে টাইপ করতে গিয়ে। অপশনগুলো ভুল তুলছে। অ্যান্সারই তো নাই, অপশন ভুল, অপশনে মানে ভুল আছে, ঠিক আছে। আমি যখন প্রশ্নটা দেখছিলাম x2 y3 ছিল, হ্যাঁ ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক, ওকে, ঠিক আছে। আপাতত ব্ল্যাঙ্ক রাখতে পারো, আপাতত ব্ল্যাঙ্ক রাখতে পারো, x2 y3 হবে উত্তর, ওকে। অপশন ভুল, ঠিক আছে। আর আরেকটা হইতে পারে, না না ওইটা হবে না, xy3 হবে না, কারণ হচ্ছে 6টি ইলেকট্রন আছে, 2টা প্লাসে তো যৌগ গঠন হয় না, ঠিক আছে। x2 y3 হবে। আমি যখন আগে সলভ করছিলাম, মানে যেখান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, ঝামেলা। একজন বলতেছে এত ঘুম আসে কেন? তোমার মানে যারা এখনো এইসব কমেন্ট করো, লজ্জা করে না? ঠিক আছে, এত ঘুম আসে কেন, এখনো ঘুম আসে, ঠিক আছে। মানে নিজের সাথে তো একটু নিজের মানুষের বোঝাপড়া আছে, বুঝতে পারছো? যে এইখানে সব বন্ধুদের চান্স হয়ে গেছে, আমার এখনো হয় নাই, সামনে গুচ্ছ পরীক্ষা আছে, ঠিক আছে, পড়ালেখা করতেছি না, তারপরও এই ধরনের এই ধরনের কমেন্ট কেমনে করো যে ঘুম আসতেছে? তোমার তো নাওয়া খাওয়া হারাম হয়ে যাবে, ঠিক আছে, নাওয়া খাওয়া হারাম হয়ে যাবে। আচ্ছা শোনো, তোমাদের আরেকবার একটু বুঝিয়ে দিই, ঠিক আছে। বলছে কি দেখো, এক্স পরমাণু দ্বয়ের সর্ববহিস্থ স্তরে 3টি ইলেকট্রন আছে, এক্স এর সবচেয়ে বাইরের স্তরে 3টা ইলেকট্রন আছে, সবচেয়ে বাইরের স্তরেরটা হিসাব করতেছে, দেখো সবচেয়ে বাইরের স্তরে, মাঝখানে কিন্তু আরো স্তর আছে। ওয়াই এর সবচেয়ে বাইরের স্তরে কয়টা ইলেকট্রন আছে? ওয়াই এর সবচেয়ে বাইরের স্তরে 6টা ইলেকট্রন আছে। এন্ড ওয়াই এর পক্ষে কি পসিবল 6টা ইলেকট্রন ত্যাগ করা? কমন সেন্স, একটু দেখো। ওয়াই কি করবে? 2টা ইলেকট্রন গ্রহণ করে y2- হবে, আর এক্স কি করবে? 3টা ইলেকট্রন ত্যাগ করে x3- হবে। তো এটা কি হবে? দেখো x3- y2 x3 প্লাস y2-, কারণ কি 2- কেন হলো? সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে।
এখন এদের চার্জগুলো কি হয়, এক্সচেঞ্জ হয়। x2 মানে এই y এর 2টা x এর পাশে যাবে আর x এর 3টা y এর পাশে যাবে। এটা হচ্ছে অ্যান্সার x2 y3। ওকে, অ্যাসপেক্টে বি অ্যান্সার দেওয়া, অ্যাসপেক্টে তো কত কিছুই ভুল আছে। ঠিক আছে, ওইগুলো ধরে পানি খেলে হবে? কোয়েশ্চেন তুলতে ভুল হয়েছে হয়তো বা, বেসিকে আসো। ঠিক আছে, আর অ্যাসপেক্টে যে ব্যাখ্যাটা দেওয়া আছে পরিবর্তনশীল জারণ অবস্থা, এখানে কি বইলে দিছে নাকি যেটা ইয়া মৌল, অবস্থান্তর মৌল? তবে দেখো বরফের মধ্যে কি কি ধরনের বন্ধন থাকে? না, চান্স না পাইলে তোমরা ঘুমাবা। ঠিক আছে, একজন বলে চান্স না পেলে মরে যাবো। এই মরতে কে কইছে? চান্স না পেলে ঘুমাবা নাকে তেল দিয়ে। এখন যেমন ঘুম আসতেছে না, এইভাবে ঘুমাবা, তাইলেই তো হইছে। ওকে, সামনে আসেন। বরফের মধ্যে কি কি বন্ধন আছে? ঠিক আছে, কি কি বন্ধন আছে বলতো? সমযোজী এবং হাইড্রোজেন বন্ধন আছে। বরফের ভিতরে কি কি বন্ধন আছে? বরফের ভিতরে হাইড্রোজেন বন্ধন আছে, সাথে কি আছে? সমযোজী বন্ধন আছে। ক্লাসে পড়ানো হয়েছে এগুলো। সামনে যাই। BCl3 এর বন্ধন কোণ কত? দেখো, বোরন ট্রাইক্লোরাইড। এটা কি sp2? আমরা সবাই জানি sp2 এর বন্ধন কোণ কত বলো তো? 120 ডিগ্রি। দেখছো, কঠিন প্রশ্ন আসে, প্রশ্ন কিন্তু সহজেই আসে। জাস্ট তোমরা কঠিনগুলা ধরে ধরে ঘাবড়ায় যাও, প্রশ্ন কিন্তু সহজেই আসবে। তবে দেখো CH3OH অণুতে কার্বনের কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান? দেখো CH3OH, ভালোভাবে বুঝছো, এই হচ্ছে CH3OH। সব ভেঙে ভেঙে দেখাচ্ছে। কার্বনের কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান? এখন কার্বনের সবগুলা বন্ধন কি সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড বলো? কার্বনের সবগুলা বন্ধন কি সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড? সবাই একটু বলো। এই ইয়াটা দেখো গোলা হয়ে যাচ্ছে। তোমার চোখে সমস্যা হয়েছে, বোর্ডটারে ফোকাস করো। এই যে ক্লিয়ার হয়েছে। সবগুলা সিঙ্গেল বন্ড থাকলে লিখে দিছিলাম ভাইয়া sp3। বুঝে গেছে? সবগুলা যদি সিঙ্গেল বন্ড থাকে sp3। তারপর দেখো বিজোড় ইলেকট্রন যুক্ত অণু কোনটি? মানে কোন অণুটায় বিজোড় ইলেকট্রন আছে? দেখো একদম বেসিক প্রশ্ন। বিজোড় ইলেকট্রন যুক্ত অণু কোনটা? দেখো, যোগ করো ইলেকট্রনগুলা। নাইট্রোজেনে কয়টা ইলেকট্রন আছে? দেখো নাইট্রোজেনে 7টা, অক্সিজেনে কয়টা? 8টা। 7 যোগ 8 কত? 15। ঠিক আছে, NO 15টা ইলেকট্রন। তো একটু খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড, কার্বনে কয়টা? কার্বনে হচ্ছে তোমার 6টা। অক্সিজেনে কয়টা? অক্সিজেনে 8 দুগুণে 16, 16 আর 6 কত? 22। এখানে অক্সিজেন কত? 8 দুগুণে 16টা। হাইড্রোজেন কত? 2টা। বলো বিজোড় ইলেকট্রন কই আছে? তোমরাই বলো, বিজোড় ইলেকট্রন কই আছে? অ্যান্সার কি? এ নাম্বারটা, NO। শেষ, খেলা খতম। সহজ সহজ প্রশ্ন আসে রে বাবা, সহজ সহজ প্রশ্ন আসে। কেমিস্ট্রি পারতে হবে, যেগুলো পড়াইছে ওইগুলো থেকেই আসবে। CH2 কার্বন পরমাণুতে sp2 সংকরিত এবং অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? দেখো, দেখো কি বলছে তোমাকে? sp2 সংকরিত আর অসংকরিত, এই যে হাইড্রোজেন। ঠিক আছে, এটা বলছে না, হাইড্রোজেনও তো সংকরিত অবস্থায় আছে। এখানে এই যে এই ডাবল বন্ড, দেখো আরেকটু ডিপে যাই, তোমাদের নিয়ে আরেকটু ডিপে যাই। কত চমৎকার একটা প্রশ্ন করছে। এগুলা কি সব সংকরিত? নীলগুলা যেগুলা দিচ্ছি ভাইয়া সব সংকরিত। ঠিক আছে, এটাও সংকরিত, এটাও সংকরিত, এটাও সংকরিত, এটাও সংকরিত। অসংকরিতটা লাল দিয়ে দেখাচ্ছি।
এই হচ্ছে অসংকরিত, এই হচ্ছে অসংকরিত। ঠিক আছে, এখন দেখো খেলাটা জমছে। বলছে sp2 সংকরিত আর অসংকরিত বন্ধনের মধ্যবর্তী কোণ কত। তা এই যে এই কোণটা চাইছে তোমার কাছে, এই কোণটা, এই কোণটা কত দেখো তো, 90 ডিগ্রি না? সবাই তো 120 ডিগ্রি তাকায় দিবে, উত্তর কত? 90 ডিগ্রি। ঠিক আছে, প্র্যাকটিস শিটের কোনগুলা এমসিকিউ করতে হবে আমি কিন্তু বলছি, সবাই একটু বলে দাও রে কোনগুলা করতে হবে। একই উত্তর 5 বার 7 বার উত্তর দিয়ে লাভ আছে? বলছি প্র্যাকটিস শিটে এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, ঠিক আছে, ঢাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয় আর সাস্ট, এই 4টা পড়ো। ওকে, ক্লিয়ার? ভাই আপনি সব কালারই ভুল বললেন, মানে বুঝলাম না, কালার ভুল মানে? সো বলছে sp2 সংকরিত আর অসংকরিত, ঠিক আছে, সংকরিত এবং অসংকরিত অরবিটাল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এইটা হচ্ছে sp2 সংকরিত sp2, আর এটা কি অসংকরিত, মানে এটা কি সংকরিত হয় নাই, অসংকরিত অবস্থায় আছে, এই যে ডাবল বন্ডের যেটা হয়। সো এই সংকরিত আর অসংকরিত মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ঠিক আছে, ডান ডান, সামনে যাই। হোয়াইট রে বলছেন ব্লু, আরে আমি ভুল বলিনি, তোমরা কালার ব্লাইন্ড। হাইড্রোজেন সালফাইডের মধ্যবর্তী কোণ কত দেখো, হাইড্রোজেন সালফাইড বলো, এই দেখো পানি H2O, ঠিক আছে, H2S, OSC তে পড়ে। তারপর দেখো অ্যামোনিয়া, দেন ফসফিন, এই যে এই বন্ধন কোণগুলো লাগবে তোমাদের। ঠিক আছে, হাইড্রোজেন সালফাইডেরটা কত, পানি তো তুমি জানো, পানি হচ্ছে 104.5 ডিগ্রি, অ্যামোনিয়া জানো 160 ডিগ্রি, তাই না? 160 ডিগ্রি। হাইড্রোজেন সালফাইড কত বলো তো? 92.1 ডিগ্রি, এটা সবাই জানো। এখন বলো ফসফিন কত, ফসফিন বলো, ফসফিন কত, ফসফিনের বন্ধন কোণ কত? ফসফিন কত সবাই একটু বলো, ফসফিনটা কিন্তু লাগবে পরীক্ষায়। 94 ডিগ্রি, আচ্ছা দেখে নিও বই, 93 আর 94, 93.8 ডিগ্রি বা 94 ডিগ্রি, এটা পড়লেই হয়েছে। ঠিক আছে, তারপরে আসো, কোনটিতে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন, দেখো দুই ধরনের আছে, একটা হচ্ছে আন্ত, আন্ত মানে কি আলাদা আলাদা, আর অন্ত মানে কি নিজের ভিতর। ঠিক আছে, এটা খেয়াল করো, স্যালিসাইলিক অ্যাসিড, ভালোভাবে বুঝো, স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিড কি আমরা বলবো, অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, C ডাবল বন্ড সো এইখানে কি হয়, এখানে নিজেদের ভিতরেই খেয়াল করো, নিজেদের ভিতরেই হাইড্রোজেন বন্ধনটা হয়, ইয়েস অর নট? হাইড্রোজেন বন্ধনটা কাদের ভিতরে হয়? নিজেদের ভিতরে। সো এটাকে কি বলা হয়? অন্ত আণবিক, মানে নিজের ভিতরে। আর আন্ত মানে কি, দেখো প্যারানাইট্রোফেনল, এখানে তো দুইটা উত্তর হয়। ঠিক আছে, ও তৈরি হয় না বলছে, দেখছো 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 না উ দেখছো ধরাটা কি হবে, ধরাটা কিভাবে খাবা, 4 নাইট্রোফেনল, প্যারানাইট্রোফেনল, এখানে তৈরি হয় না। ঠিক আছে, এখানে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড তৈরি হয় না। আচ্ছা অনেকে বলবে ভাই 2 ক্লোরোফেনলে কি তৈরি হয়, এখানে তো হাইড্রোজেন বন্ডই তৈরি হয় না। ঠিক আছে, 2 ক্লোরোফেনল, এখানে তো হাইড্রোজেন বন্ডই তৈরি হয় না, হাইড্রোজেন বন্ডই পসিবল না। ঠিক আছে, আর 2 নাইট্রোফেনল অর্থাৎ অর্থ নাইট্রোফেনল, এখানে আবার পসিবল।
এখন অনেকে বলতে পারে এখানে ভাইয়া দুইটা উত্তর আছে, বাট না, মানে মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা, মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট যেটা, ঠিক আছে, অ্যান্সার হবে সি। ঠিক আছে, অনেকে ডিও দাগাইছে, বাট অ্যান্সারটা কি সি হবে। বুঝে গেছে? আর এই যে পরীক্ষার হলে এই যে না গুলা খেয়াল করবা তোমরা, গুচ্ছের প্রশ্ন কি অনেক বড় বড় হয় না ছোট ছোট হয়? একদম গুটি 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 প্রশ্ন হবে। ঠিক আছে, অ্যান্সার হবে সি। সো অনেকে ভুলবশত ডি দাগায় দেয়, ডিতে কিন্তু হাইড্রোজেন বন্ডই হয় না, তো অন্ত আণবিক চাইছে। সো অ্যান্সার কি মোর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সি নাম্বারটা। তারপর দেখো উভধর্মী অক্সাইড, মনে রাখবা এই যে চারটা মৌল মনে রাখবা, জিঙ্ক, অ্যালুমিনিয়াম, টিন, লেড। এরা কি করে? উভধর্মী অক্সাইড গঠন করে। ঠিক আছে, তাহলে এখানে উভধর্মী অক্সাইড কে গঠন করে সবাই একটু বলো তো। উভধর্মী অক্সাইডটা কে গঠন করে সবাই একটু বলো। অ্যান্সার কি এ নাম্বারটা, অ্যালুমিনা। ঠিক আছে, Al2O5। সো বাকিগুলো তো করবে না। ঠিক আছে, অ্যান্সার কি এ নাম্বারটা। তারপর দেখো পরমাণুতে অরবিটালের ধারণা পাওয়া যায়। আচ্ছা, এখন হচ্ছে গুণগত স্টার্ট হবে। ঠিক আছে, গুণগতটা স্টার্ট হবে। সো গুণগতর জন্য তোমরা রেডি? হুম, হ্যাঁ, মৌলিক পর্যাবৃত্ত আবার পরে বলাবো না, আগে গুচ্ছগুলো করায় নি। ওকে, অরবিটালের ধারণা পাওয়া যায় কোথায় বলো তো? কি হবে? কোয়ান্টাম বলবিদ্যা হবে না উত্তর? অ্যান্সার তো হবে সি। তোমরা এ বইলা লাফাচ্ছ কেন? বোর তো অরবিটের ধারণা দিছে, শক্তি স্তর। ঠিক আছে, বোর কিসের ধারণা দিছে বলো? বিজ্ঞানী বোর। এই চ্যাপ্টারটা তো আমি পড়াইছি তোমাদের, সব তো পারা দরকার, তোমাদের তো সব পড়াইছি এই চ্যাপ্টারে। বোর কি করছে? অরবিটের ধারণা দিচ্ছে। ঠিক আছে, অরবিটাল কই থেকে পাইছো তুমি? অরবিটাল, অরবিটাল তো তুমি পাইছো কোয়ান্টাম বলবিদ্যা থেকে, কোয়ান্টাম মেকানিক্স থেকে। বোর তো অরবিটাল নিয়ে কিছু বলতে পারে নাই। ঠিক আছে, সো অরবিট আর অরবিটাল পার্থক্য বুঝছো? অরবিট মানে কি খেয়াল করো, অরবিট মানে কি দেখো কতবার আসছে প্রশ্নটা। অরবিট মানে হচ্ছে শক্তি স্তর। এই শক্তি স্তরের নিচে আছে উপশক্তি স্তর, উপশক্তি স্তরের ভিতরে আছে অরবিটাল। বুঝে গেছে? উপশক্তি স্তরের ভিতরে কে আছে? অরবিটাল। সো অরবিটালের ধারণা কই থেকে পাইছি আমরা? কোয়ান্টাম বলবিদ্যা থেকে পাইছি, মাথায় রাখবেন। ঠিক আছে, তারপর দেখো নেসলার দ্রবণ দ্বারা দেখো আয়ন শনাক্তকরণ আমি কিন্তু খুব সুন্দরভাবে পড়াই দিচ্ছি। আয়ন শনাক্তকরণ মনে আছে? ছোট্ট করে আমার স্লাইডের ভিতরে ছোট্ট করে লিখে দিছিলাম না টেকনিক সহকারে? আয়ন শনাক্তকরণ মনে আছে কিনা? সো স্লাইডের শেষের দিকে তোমরা মেবি হচ্ছে 3 নাম্বার লেকচার, লেকচার 3 এর শেষের দিকে দেখবে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর নেসলার দ্রবণ বলছিলাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যামোনিয়াম আয়ন, নেসলার দ্রবণ। আচ্ছা বলো, সোডিয়াম আয়ন শনাক্তকরণে আমরা কি ব্যবহার করি সবাই একটু বলো। সোডিয়াম আয়ন একবারে পড়া হয়ে যাক। সোডিয়াম আয়ন শনাক্তকরণে কি ব্যবহার করি? সোডিয়াম আয়ন শনাক্তকরণে আমরা কি ব্যবহার করি বলো? সবাই। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2SB2 H2SB2O7, তাই না? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। ঠিক আছে, মাথায় থাকবে তো? তারপর অ্যালুমিনিয়াম আয়ন আমরা কিভাবে শনাক্তকরণ করি বলো? অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়াম 3+ কিভাবে কিভাবে শনাক্তকরণ করতে পারি সবাই একটু বলো।
অ্যালুমিনিয়াম আয়ন। দেখো রিভাইজ হয়ে যাবে, কিন্তু একটা প্রশ্ন পরেই কিন্তু সব রিভাইজ হয়ে যাবে। অ্যালুমিনিয়াম আয়ন কিভাবে শনাক্তকরণ করি? বলেন সবাই। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যালুমিনিয়াম আয়ন কি দিবে? সাদা পদক্ষেপ দিবে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথেও কি দিবে? সাদা পদক্ষেপ দিবে। মাথায় থাকবে তো? মাথায় থাকবে তো? দুইটার সাথেই কি দিবে বাবা? সাদা পদক্ষেপ দিবে, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, কপার 2+ বলেন, খুবই ইম্পর্টেন্ট। কপার 2+ অনেক আসছে পরীক্ষায়। কপার 2+ কিভাবে কিভাবে শনাক্তকরণ করি? মনে পড়ে পটাশিয়াম ফেরোসায়ানেট K4FeCN6। পটাশিয়াম ফেরোসায়ানেটের সাথে কি দিবে? বাদামি পদক্ষেপ দিবে, বাদামি পদক্ষেপ দিবে। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমাদের গাঢ় নীল পদক্ষেপ দিবে। ঠিক আছে, কি নিবে? গাঢ় নীল। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আয়ন শনাক্তকরণ অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এগুলো ভুলে যাও তোমরা, ভুলে গেলে পরীক্ষায় ধরা খাবা, ভুলে গেলে পরীক্ষায় ধরা খাবা। তারপর দেখো, কোন একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা পদক্ষেপ পড়লো, ঠিক আছে, যা HClA দ্রবীভূত হলো না। লবণটি শিখা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করলো। দেখো, সোনালী হলুদ বর্ণ যেহেতু প্রদর্শন করছে, অবশ্যই সোডিয়াম আছে। কপার দুইটা আগে বাদ। এখন সোডিয়াম নাইট্রেট আর সোডিয়াম সালফেট। দেখো, বেরিলিয়াম ক্লোরাইড দ্রবণ যোগ করলে সাদা পদক্ষেপ পড়লো, ঠিক আছে, যা HClA দ্রবীভূত হলো না। সোডিয়াম সালফেটের সাথে তুমি যদি বেরিয়াম ক্লোরাইড দাও, তাহলে কি হবে? সাদা পদক্ষেপ পড়বে। অ্যান্সার কি? বি নাম্বারটা। আমি ক্লাসে পড়াইছিলাম তোমাদেরকে, মনে রাখতে হবে। তবে দেখো, হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর পেস্টেন সিরিজের জন্য কোনটি সঠিক? বলো। পেস্টেন সিরিজ, লাইমেন, বামার, পেস্টেন ব্র্যাকেট ফুন্ট, মনে আছে? অসীম থেকে যদি n = যদি 1 এ আসে, তখন আমরা কি বলি? লাইমেন। 2 তে আসলে বামার, 3 তে আসলে পেস্টেন, 4 এ আসলে ব্র্যাকেট, 5 এ আসলে কি বলি? ফুন্ট, 6 এ আসলে হামফ্রিস। শেষ তো নাই, ভালোর তো শেষ নাই, ঠিক আছে। তারপর সূত্রটা মনে আছে? রিডবার্গ সমীকরণের নিউ বার = RH 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, মনে আছে? n1টা কি বলছিলাম? ছোট মান, আর n2টা বড় মান। ওকে, নিউ বার সমান সমান কি? 1/λ। আচ্ছা, তারপরে দেখো, RH এর একটা জিনিস টেকনিক শিখিয়েছিলাম, 1/RH। 1/RH সমান সমান কত? 911 অ্যাংস্ট্রম। শর্টকাট শিখিয়েছিলাম, মনে পড়ে? আচ্ছা, যদি বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম, যদি বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্রতম, ভালোভাবে বুঝো, আগে বেসিক শিখো। সবাই অপশন ভুল, ব্ল্যাঙ্ক নিয়ে পড়ছে। বেসিক গুলা শিখো। আমি কি এখন অপশনে গেছি? হ্যাঁ, তোমাদের এই যে তোমরা যে রাইট ওয়েতে পড়ালেখা করতে পারো না, একটা প্রশ্ন পড়ছে, এই প্রশ্নটার উত্তর দেখার আগে চিন্তা করবে এখান থেকে আর কি কি আসতে পারে, কনসেপ্ট গুলো আমার ক্লিয়ার কিনা। কনসেপ্ট আসল, কনসেপ্ট ভাইয়া, কনসেপ্ট। বুঝতে পারছো? কনসেপ্টটা আসল। সো যদি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা মিনিমাম হয়, তাহলে আমাদের এন কি হবে? এন কি হবে বলো? লাইমেন সিরিজের যদি বলা হয় ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? অসীম থেকে আসবে না, ইনফিনিটি। ল্যামডা যদি ম্যাক্সিমাম হয়, এন কি হবে? মিনিমাম হবে। ঠিক আছে, মাথায় থাকবে তো? যদি বলা হয় তরঙ্গ, মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা নিউ বার, যদি বলে নিউ বার মিনিমাম, তোমাকে যদি বলা হয় নিউ বার মিনিমাম, তখন কি হবে? এনও মিনিমাম হবে, তাই না? নিউ বারের সাথে এন কি? সমানুপাতিক। আর ল্যামডার সাথে এন কি? ব্যস্তানুপাতিক। আচ্ছা, খেয়াল করো,
হাইড্রোজেন বর্ণালীর প্যাস্টেন সিরিজের জন্য, হাইড্রোজেন বর্ণালীর প্যাস্টেন সিরিজের জন্য নিচের কোনটি সঠিক? ওকে, এখানে মনে হয় এই যে এই জায়গাটা 4 5 এগুলো হবে। অ্যান্সার ডি, লাইমেন বা আমার প্যাস্টেন। ঠিক আছে, N2টা ভুল করছে, টাইপিস্ট ভুল করছে। ঠিক আছে, ওই যে ওইখানে N1 ইয়া দিছে 1 দিছে। হ্যাঁ, ভুলে টাইপিস্ট ভুল করে ফেলছে, বুঝছো? তারপরে দেখো দ্রাব্যতার অঙ্ক তোমাদের কত বাড়াইছি। ঠিক আছে, দ্রাব্যতার ক্লাসটা কে কে করছিলা? দ্রাব্যতার ক্লাসটা কে কে পড়ছিলা? দ্রাব্যতার ক্লাসটা কে কে করছিলা? দ্রাব্যতার যে সবগুলা টাইপ, ঠিক আছে, সো দ্রাব্যতা সবগুলা টাইপ করবা বাসায়, আবার রিভাইজ দিবা সবগুলো টাইপ। দ্রাব্যতা থেকে এই বছর একটা দিয়ে দিতে পারে। দ্রাব্যতা থেকে দেখছো মেডিকেলে 2টা প্রশ্ন দিয়ে দিছে, খেয়াল করছিলে তোমরা? মেডিকেল পরীক্ষা দিছিলা, দ্রাব্যতা থেকে মেডিকেলে কত বড় বড় 2টা প্রশ্ন দিয়ে দিছে, খেয়াল করছো? মানে মেডিকেল ওলারা কি জাদ্রেল হইছে, মানে কঠিন কঠিন প্রশ্ন দিয়ে দিছে। তোমরা তো আমারে বলতেছিলা যে ভাই কঠিন করান কেন। ঠিক আছে, সো নোট খাতাটা রিভাইজ দিবে, এগুলা সব অঙ্ক আবার করবা। ঠিক আছে, এইচডব্লিউ দ্রাব্যতাটা, এইচডব্লিউ দ্রাব্যতা, এইচডব্লিউ তোমাদের জন্য। দ্রাব্যতা লেকচার 4 করাইছি, লেকচার 4টা সবার জন্য বাধ্যতামূলক। লেকচার 4 সবার জন্য বাধ্যতামূলক, বারবার বলে দিলাম। ঠিক আছে, বড় ম্যাথ গুচ্ছতেও দিয়ে দিবে, টেনশন করো না, গুচ্ছটা এত হালকা ভাবে নিও না। তোমার 20টা প্রশ্ন ইজি আসবে, আমি বলি 20টা কোয়েশ্চেন কেমিস্ট্রিতে, 20টা কোয়েশ্চেন তুমি পারবা। 5টা কোয়েশ্চেন একটু বড় দিবে, ওই 5টা কোয়েশ্চেন সবার শেষে দিবা। ঠিক আছে, ওই 5টা কোয়েশ্চেন তোমার পারা লাগবে না, চান্স পাওয়ার জন্য এই 5টা কোয়েশ্চেন ঝামেলা করবে না। এই 20টা কোয়েশ্চেন তুমি পারতেছো কিনা এইটা দেখবে চান্স পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, আমার আজকে একটু সর্দি লাগছে, তোমাদের সমস্যা হচ্ছে আই থিঙ্ক। ঠিক আছে, মানে কথাটা আমি জোরে বলতে পারতেছি না, নাকটা বন্ধ হয়ে আছে। নাক দিয়ে যখন নিঃশ্বাস নিতে না পারি আমরা, তখন কিন্তু কথা বলতে পারি না। হ্যাঁ, নিচের কোনটি স্থায়ী মূল কণিকা বলো তো? আমরা কি পড়ছিলাম? ইট পরে নিচে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই 3টা হচ্ছে স্থায়ী মূল কণিকা। সো অ্যান্সার কি? সি নাম্বারটা হবে। তারপর আরেকটা পড়ছিলাম মানে অস্থায়ী মূল কণিকা। ঠিক আছে, অস্থায়ী মূল কণিকা কারা কারা বলো তো? একটা ছন্দ পড়াইছিলাম, মনে পড়ে? নিউ আন্টির পাজি মেয়ে, ঠিক আছে, গার্ডেনে বসে মন পেল। নিউ আন্টির পাজি মেয়ে গার্ডেনে বসে মন পেল। ঠিক আছে, অর্থাৎ নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, পজিট্রন, ঠিক আছে, বোসন, গার্ডেনে বসে, গ্র্যাভিটন, পাজি মেয়ে, মিয়ন, পায়ন, সব সুন্দরভাবে খাতায় কিন্তু লেখা আছে। ওকে, তারপরে আসো, কোনটি এনতম শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে? এ দেখো, এটা কুয়েটেরও একটা প্রশ্ন করাইছিলাম, খুলনা ইউনিভার্সিটিতে আসছে, এটা ক্লাসে করাইছিলাম। মোট অরবিটাল সংখ্যা, এগুলা কি করতে হবে বলো তো? অপশন টেস্ট করতে হবে, তাই কি না? অপশন টেস্ট করতে বলছিলাম। মোট অরবিটাল সংখ্যা প্রকাশ করে, অরবিটাল সংখ্যা কি? এন স্কোয়ার না? চেক করে দেখো তো কোনটা এন স্কোয়ার আসে। এইসব ক্ষেত্রে একটা টেকনিক দেখায় দেই, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, কপাল ভালো থাকলে এই অপশন টেস্ট টাইপের গুলা ম্যাক্সিমাম অ্যান্সার ডি তে বা সি তে থাকে। সো একটু চেক করো, দেখো এই টু কাটা, তো এখানে এন প্লাস, সো এটা হবেই না বুঝে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো তাও হইতে পারে, এই 2n এর সাথে এই n গুণ হবে, তাহলে কি হবে? 2n স্কোয়ার, আর এই n এর সাথে -1 গুণ হবে, -n, তাহলে উত্তর কি? 2n স্কোয়ার। তো 2n স্কোয়ার তোমার উত্তরটা হবে না। ও না না না, আবার তো ক্যালকুলেশনে ভুল হয়েছে। n/2 তো গুণ হবে, তাই না? n/2 তো সবগুলোর সাথে গুণ হবে, দেখো n/2 গুণ হবে, সরি, তাহলে এই 2টা কাটা, এখানে n প্লাস n/2 গুণ হইলে এই 2 কাটা, n এর সাথে n গুণ করলে n স্কোয়ার, আর এইখানে কি আসে? n/2, এটা হবে না, ডি নাম্বারটা কপাল খারাপ। আচ্ছা, বি নাম্বারটা ট্রাই করো, n/2, ঠিক আছে, এইখানে কি আসে দেখো তো? এই টু কাটা, ঠিক আছে, তাহলে কি আসে? n স্কোয়ার আসে, প্লাস n স্কোয়ার,
মাইনাস এন বাই টু। ওরে জোস, মিলে গেছে দেখো, মাইনাস এন বাই টু প্লাস এন বাই টু কাটা, অ্যান্সার কি বি নাম্বারটা, অ্যান্সার কি বি নাম্বারটা। ওকে, বিপ্লব কর্মকার, বি 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 নাম্বারটা। মানে গুচ্ছতে এই দুইটা চ্যাপ্টার থেকে বুঝতে পারতেছো তো, একদম বেসিক থেকে প্রশ্ন আসতেছে, একদম বেসিক থেকে। তারপর দেখো, অতিবেগুনি রশ্মি কোন তরঙ্গ ব্যাপ্তি ড্রাগ শনাক্তকরণে ব্যবহার করা হয়? অতিবেগুনি রশ্মির কোনটা? আমি কিন্তু এই যে লেকচার 3তেই তোমাদেরকে ওই যে তরঙ্গ দৈর্ঘ্যের যে অর্ডারটা, অতিবেগুনি রশ্মির, এগুলো কিন্তু দেখাই দিচ্ছিলাম। সুন্দরভাবে কিন্তু দাগায় দাগায় পড়ায় দিচ্ছিলাম তরঙ্গ দৈর্ঘ্যের অর্ডারটা। এবং ড্রাগ শনাক্তকরণটা আমি তোমাদেরকে মনে আছে, আমি 2 স্টার দিয়ে দিছিলাম 200 থেকে 400 ন্যানোমিটার। মনে পড়ে কিনা? এই যে আমার হাতে স্লাইড আছে এখন, এই যে ক্লাসে যে পড়াইছি তোমাদের 200 থেকে 400 ন্যানোমিটার, দেখবা ক্লাসের স্লাইডগুলা। আচ্ছা, থিওরি বেশি দেয় না ম্যাথ বেশি দেয়? থিওরি বেশি দেয় ভাইয়া, থিওরি। ঠিক আছে, এই যে দেখো ক্লাসে কিন্তু দাগানো আছে, কই এটাই ফোকাস করো একটু, দেখবা এই যে ক্লাসের লেকচার স্লাইডগুলো তোমরা তোমাদের নোট হিসেবে পড়ে ফেলবা, ক্লাসের লেকচার স্লাইডগুলো। এই যে এখানে সব এগুলো যদি রিডিং পড়ো তোমার তো আর কিছু লাগবে না। এগুলো রিডিং পড়লে আর কিছু লাগবে বাবা বলো তো? এগুলো রিডিং পড়লে কিন্তু আর কিছু লাগবে না, তোমার কিন্তু নোট আমি ক্লাসেই করাই দিচ্ছি। এগুলো কি আবার ক্লাস করা লাগবে বলো? এগুলো কি আবার ক্লাস করা লাগবে না রিডিং পড়া লাগবে? এই যে তোমরা তো অনেকেই নতুন আছো, লেকচার করো না, এই দেখো লেকচার স্লাইডগুলো যদি রিভাইজ দিয়ে যাও, লেকচার স্লাইডের প্রশ্নগুলো যদি রিভাইজ দিয়ে যাও, তাইলেই তোমার হয়ে যাবে। লেকচার স্লাইডেই তো সব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি পড়াই দিচ্ছি। এগুলো যদি সবগুলো মুখস্থ রাখতে পারো, তোমার কি আর প্রশ্ন ব্যাংক কিছু পড়া লাগবে? ঠিক আছে, ওকে, আসেন। ভাই বলে গিফট দেন, আরে স্লাইড তো পাবলিকই করা আছে, এখানে গিফটের কি আছে? স্লাইড, ঠিক আছে, আসো সামনে যাই। ওই দেখো তো, এই যে ফাতেমাতুজ জোহরা কি হয়েছে, ছেঁকা খায় বেকা হয়ে গেছে, এগুলো ব্যান করো। সামনে পরীক্ষার অন্তিম সময়, সে আসছে, মন না পাওয়া ছেলেটা কোন মেয়েকে জানি কি করছে। আসো, তো এটা কি তাহলে মনে আছে তো, 200 থেকে 400 ন্যানোমিটার, অ্যান্সার কি এ নাম্বারটা। এগুলো কিন্তু পড়ানো হয়েছে ক্লাসে। তারপর দেখো, জাল পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহার করা হয়? এটা তো সবাই জানো, ইউভি রে। এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। তারপর দেখো, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে কোথায় আসছে? এই যে এইভাবে মার্ক করবা, প্রশ্ন যখন প্র্যাকটিস করবে এইভাবে মার্ক করবা, তৃতীয় শক্তি স্তরে স্থানান্তরের ফলে কোন সিরিজ? যদি তৃতীয়তে আসে লাইমেন বা আমার পেসচেন, সিম্পল। তৃতীয়তে আসলে কি? পেসচেন, ক্লিয়ার? তৃতীয়তে আসলে পেসচেন। তারপর আসো, নিচের কোন ধাতুটি দীপশিখায় টকটকে লাল? ঠিক আছে, এই যে আমি যখন শিক্ষা পরীক্ষা পড়াইছিলাম, আমি বলছিলাম হচ্ছে লাল স্ট্র দিয়ে সবুজ বাটিতে কাঁচা আপেল খাই আমরা, বেরিয়াম কাঁচা আপেলের মতো সবুজ, আর একটা লাল স্ট্র দিয়ে জুস খাবা। ঠিক আছে, স্ট্রনশিয়াম টকটকে লাল, ঠিক আছে, স্ট্রনশিয়াম। আর লিথিয়াম কি? উজ্জ্বল লাল। আচ্ছা, পটাশিয়ামের রং কি বলো তো? পটাশিয়াম কে ফর কি পড়াইছিলাম তোমাদের ক্লাসে, মনে পড়ে? কে ফর কি পড়াইছিলাম? কে ফর কালো বেগুন, তাই না? পটাশিয়াম কালো বেগুনি, ঠিক আছে, এগুলো টিক দেই কেন? সো পটাশিয়াম কি হবে? বেগুনি। সোডিয়াম কি বলতো? সোডিয়াম সোতে, সোতে সোনালী হলুদ, মনে পড়ে? সোডিয়াম সোতে সোনালী হলুদ। ক্যালসিয়াম ইটের মতো লাল, ক্যালসিয়াম কি ইটের মতো লাল? সবগুলো জিনিস পড়াই দিচ্ছিলাম তোমাদেরকে, তোমাদের এগুলো রিভাইজ দিতে হবে। একটি মৌলের কোন বৈশিষ্ট্যকে আঙ্গুল ছাপ হিসেবে ধরা হয়? বলো, একটি মৌলের কোন বৈশিষ্ট্যকে আঙ্গুলের ছাপ হিসেবে ধরা হয়? অ্যাটমিক স্পেকট্রাম,
এই জিনিসটা মাথায় রাখবে। অ্যাটমিক স্পেকট্রামকে কি বলা হয়? আঙ্গুলের ছাপ হিসেবে ধরা হয়। ওকে, অ্যাটমিক স্পেকট্রাম আঙ্গুলের ছাপ। পরেরটায় আসো। এই যে কেএসপি কত? M2X3 লবণের দ্রাব্যতা, ঠিক আছে? দ্রাব্যতা যদি হচ্ছে 1.1 × 10⁻²² হয়, তাহলে এটার কেএসপি কত? কেএসপি কত? দেখো দ্রাব্যতা দেওয়া আছে, এইটার কেএসপি কত বলো? একদম ইজি, M2X3। সো এটা কি হবে বলো তো? এস কয়টা আছে? দুইটা, 2s²। আর এটা হচ্ছে আর এটা কি 3s, ঠিক আছে? কয়টা? তিনটা, 108 s⁵, ঠিক আছে? s⁵ হইলে কি হয় দেখো, 108 ইন্টু এস কত আমাদের? 1.1 কেএসপি। কেএসপি যদি আসে 1.1 × 10⁻²⁵, এটারে 1 ধরো। 1 মানে কি? 108 × 10⁻, এই কথা ভুল হয়েছে নাকি? আমার মাথাটা গেছে, রমজান মাস। ও আচ্ছা, ঠিকই তো ছিল, ঠিকই তো ছিল, 10⁻² ছিল। হ্যাঁ, আমি -5 লিখছি। ওকে, 10⁻²⁵, তাহলে 108 ইন্টু 1 × 10⁻10। আচ্ছা, এটা যদি হচ্ছে এখন ধরো তুমি সামথিং কিছু করো, 1.08 দশমিক যদি 2 ঘর বামে নাও, 10⁻8 লিখতে পারো। অ্যান্সার কি? বি নাম্বারটা 1.74। কারণ এই যে 1.1⁵ এটা তো আমরা উজ্জ্ব রাখছি, বুঝে গেছে? অ্যান্সার কি? বি নাম্বারটা হবে। ক্লিয়ার? ক্লিয়ার, অ্যান্সার একদম বি নাম্বারটা হবে। ওই যে এটা 2 হবে, আমি ভুলে 5 দিয়ে দিছিলাম। তো তারপর দেখো অক্সিজেন গ্যাসের হেনরির ধ্রুবক। হেনরির ধ্রুবকের সূত্র তো তোমরা জানো, এটা HW। কে কে পারবা হেনরির ধ্রুবক? সুন্দরভাবে অঙ্কটা করো। দেখো, করো অঙ্কটা। সো সুন্দর, এসিকলটা আমরা কি জানি? কে ইন্টু পি, ঠিক আছে? কে কত? দেখো হেনরির ধ্রুবক দেওয়া আছে 1.38 × 10⁻³ আর পি কত? 0.98। আর যদি 1 ধরো তাহলে 1.38 থেকে একটু কমবে, ঠিক আছে? অ্যান্সার কি? এ নাম্বারটা হবে 1.35 হবে। 1.35 শেষ। একদম সহজ অঙ্ক এগুলো, ক্লাসে তোমাদের করাইছি। এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, ত্বরান্বিত করা যায় না কোনগুলা, এগুলো একটু দেখে নিবা। সো ক্লাসের জিনিসগুলা বারবার একটু রিভাইজ দিলেই হবে, ঠিক আছে? সো একটা জিনিস কি, তোমাদের এই ইয়াটা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনটা একটু প্রায়োরিটি দিও, ঠিক আছে? না, ওয়েব অ্যাপে ক্লাস হচ্ছে না, তাই কোনটা প্রায়োরিটি দিবা বলো তো? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আর গুণগত রসায়ন থেকে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা তো পারো, কে কে পারো কোয়ান্টাম সংখ্যা? কোয়ান্টাম সংখ্যার সবগুলা টাইপ কে কে পারো? সবাই কোয়ান্টাম সংখ্যার সবগুলা টাইপ কে কে পারো? একটু দেখতে চাই। শিখাইছি কোয়ান্টাম সংখ্যা, হ্যাঁ? কোয়ান্টাম সংখ্যার সবগুলা টাইপ দেখবা, খেয়াল করো। কোয়ান্টাম সংখ্যার সবগুলা টাইপ দেখবা, আয়ন শনাক্তকরণ মাস দেখবা। হ্যাঁ, কোয়ান্টাম সংখ্যা গুণগত রসায়ন থেকে কি কি পড়বা একটু বলে দেই, ঠিক আছে? ইম্পর্টেন্ট জিনিসগুলা দেখো। গুণগত 1 নম্বরে পড়বা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা।
2 নম্বরে আয়ন শনাক্তকরণ। 3 নম্বরে পড়বে হচ্ছে লেকচার 3 এর থিওরি। লেকচার 3 এ যা যা থিওরি পড়াইছি, ঠিক আছে, এই 3টা জিনিস ভালোভাবে প্রায়োরিটি দিয়ে কইরো। আর 4 নম্বরে করবা দ্রাব্যতা, দ্রাব্যতা ম্যাথ। এই যে এই 4টা জিনিস দেখে যেতে পারলে ইনশাল্লাহ তুমি 2টা কমন পাবা। ওকে, ক্লিয়ার? সো এখন নিজের পড়াটা বেশি গুরুত্বপূর্ণ। আমি আর প্যারা দিচ্ছি না তোমাদের কেমিস্ট্রি নিয়ে। মেন দরকার ছিল তোমাকে অ্যানালাইসিসটা বোঝানো, ঠিক আছে? তো বুঝতে পারছো তো কোন চ্যাপ্টারটা বারবার পড়বা বলো তো? চ্যাপ্টার 2 আর 3 এর ভিতরে ফার্স্ট পেপারে চ্যাপ্টার 3 থেকে কিন্তু 5টা আসবেই, চ্যাপ্টার 2 থেকে 2টা আসবেই, ঠিক আছে? সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। ওকে, সো আর রিভিশন প্রসেসটা কিভাবে দেখবা? দেখো, লেকচার স্লাইড 1 নাম্বার, লেকচার স্লাইড। এটা করলে তোমার আমি বলবো 60%-এর বেশি কভার হয়ে যাবে লেকচার স্লাইড। 2 নাম্বার হচ্ছে তুমি কোয়েশ্চেন ব্যাংক। কোয়েশ্চেন ব্যাংকটা কই আলাদা করে কিনা লাগবে না, আমাদের প্র্যাকটিস শিটটাই ইটসেলফ এ কোয়েশ্চেন ব্যাংক। এখন প্র্যাকটিস শিটে কি কি দেখবা? প্র্যাকটিস শিটে এগুলো হচ্ছে নিজেরা যাচাই করার জন্য। প্র্যাকটিস শিটে দেখবা হচ্ছে জেইউ, আরইউ, ডিইউ, সাস্ট, এই 4টা বিশ্ববিদ্যালয় দেখবা, আর কিছু দেখা লাগবে না। ওকে ওকে, এই গেল আমাদের মোদ্দা কথা। আর হচ্ছে 3 নাম্বার স্টেপ হচ্ছে আগের যে প্রিভিয়াস যে প্র্যাকটিস এক্সামগুলো ওইগুলো বারবার দাও, প্র্যাকটিস এক্সামগুলো বারবার দাও, তাইলেই হয়েছে। এই 3টে স্টেপ ফলো করো। ওকে, সো আজকে এই পর্যন্ত। এই জাস্ট আর কিছু দেখা লাগবে না, ঠিক আছে? এত কিছু দেখা লাগবে না, এইগুলো থেকেই দেখবো সব জায়গায় কমন পড়ে গেছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।